হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে রেজোনেন্স ফুল কমপ্লিট করা হবে, ঠিক আছে? আগামী 1 ঘন্টা ফুল রেজোনেন্স আমি তোমাকে কমপ্লিট করে দিব। প্রথম কথা হচ্ছে রেজোনেন্স টাইপের কি কোশ্চেন আমাদের এখানে আসতে পারে সেটা আমি তোমাদেরকে এখানে আলোচনা করলাম। অর্থাৎ এই কোশ্চেন টাইপের হচ্ছে কি, এগুলো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিসের, রেজোনেন্সের অনুরণন। এবং এই ধরনের প্রশ্ন তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় এসে থাকে। কিভাবে দেখো, প্রথমটা বললাম ফেনলের ওএইচ মূলক অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কেন। লিখতে পারো, না হলে স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? লিখতে পারো, না হলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। এখানে দেখো এমিনো গ্রুপ অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হওয়া সত্ত্বেও কেন এনিলিন নাইট্রেশন মেটা অবস্থান ঘটে, অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, মানে আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে প্রশ্নগুলা। এরপর দেখো বেনজিন এবং টোলিনের মধ্যে কোনটি, এটা কোনটি হবে, লেখা ভুলেছে, মানে হয় নাই। কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়, ব্যাখ্যা করো। এরপরে নাইট্রোমূলক মেটা নির্দেশক গ্রুপ কেন, ব্যাখ্যা করো। এখানে আরেকটা প্রশ্ন অ্যাড হতে পারে, সেটা আমি তোমাকে পরে বলবো। এরপরে হ্যালোজেন সক্রিয় রাসায়নিক মূলক হওয়া সত্ত্বেও কেন অর্থপ্যারা নির্দেশক। লাস্টটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে না মনে হয়, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আমি তোমাকে একটু করে এটা দেখিয়ে দিচ্ছি, দেখো অর্থপ্যারা নির্দেশক, দেখতেছো? অর্থপ্যারা নির্দেশক পুরোটা হয়তো এখানে দেখানো যাচ্ছে না, তাহলে আমি দেখো ওকে, তাহলে আমরা শুরু করি। আশা করি কেউ লিখতে পারো না, স্ক্রিনশটটা নিয়ে ফেলো। ফার্স্টে যে কোশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে ফেনলের ওএইচ মূলক কেন অর্থপ্যারা নির্দেশক, কেন অর্থপ্যারা নির্দেশক। অথবা এটা নিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কেন ফেনল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়, অর্থাৎ ফেনলের ওএইচ মূলক কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়। কারণ আমরা জানি আসলে অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো কিন্তু সক্রিয়, গত ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছিলাম। অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো হচ্ছে কি, সক্রিয়, ঠিক আছে? সো একটু তাহলে আমরা আলোচনা শুরু করি। দেখো ক্যামেরার পজিশনটা আর একটু পারফেক্টলি নেওয়া যাচ্ছে কিনা একটু দেখা যাচ্ছে, দেখি। জয়েন হতে থাকো, বুঝছো? জয়েন হতে থাকো, পুরা এফোর্ট দিব বোঝানোর জন্য, ঠিক আছে? সো এমিনোমূলক অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কেন, এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন ছিল। থার্ড প্রশ্নটা কি ছিল? থার্ড প্রশ্নটা হচ্ছে বেনজিন এবং টোলিনের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়। আর ফোর্থ কোশ্চেন ছিল যে নাইট্রোমূলক কেন ম্যাটার নির্দেশক, এবং লাস্টেরটা ছিল হ্যালোজেন। সো একটু ফেনল নিয়ে একটু আলোচনা করি, একটু সবাই দেখো। ফেনলের ওএইচ মূলক কেন অর্থপ্যারা নির্দেশক। ফার্স্টে এই জিনিসটার ব্যাখ্যা অবশ্যই রেজোনেন্স দিয়ে দিতে হবে, কারণ রেজোনেন্সের মাধ্যমে কিন্তু এটা আসলে বোঝা যাবে কেন আসলে অর্থপ্যারা নির্দেশক হচ্ছে। কারণ ফেনলের ওএইচ মূলক কেন অর্থপ্যারা নির্দেশক হচ্ছে, মূল রিজনটা হচ্ছে রেজোনেন্স, মানে অনুরণন দিয়ে সেটা দেখাতে হবে। তো ফার্স্টে একটু রেজোনেন্সটা একটু এঁকে দেখি, তারপর আমি তোমাকে বলবো তুমি পরীক্ষা সেটা কিভাবে অঙ্কন করবা। তাহলে দেখো ভাইয়া, ফার্স্টে আমি বেনজিন কয়টা আঁকলাম, 5টা চোখ বন্ধ করে রেখে দিলাম, 1 2। আর একটু ক্লাসটা একটু শেয়ার করো, আসলে তো তেমন কিছু তোমাদের কাছে আসলে চাওয়া হয় না, ঠিক আছে? হয়তো তেমন কিছু বলিও না, মানে কোনো আবদার করা হয় না, কোনো দাবি করা হয় না, জাস্ট একটা রিকোয়েস্ট করি যে ক্লাসটা, আজকের ক্লাসটা অন্তত একটু শেয়ার করো। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 5টা বলয় আঁকছি। আচ্ছা, 5টা বলয় আঁকার পরে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে এখানে ডান হাত বরাবর দিয়ে দিলাম, ঠিক আছে? আরগুলো তো কোনো দেওয়ার দরকার আছে, দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপর আমরা এই জিনিসটা ছোট্ট একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে এই কাজটা একটু করে ফেলি। এটা কি দেখাচ্ছি, এটা কিসের প্রশ্ন আমি তোমাকে বাংলা সহ বলে দিব, অত তুমি পরীক্ষায় কিভাবে লিখবা সেটা বলে দিব। প্রশ্নটা হচ্ছে ফেনলের ওএইচ মূলক কেন অর্থপ্যারা নির্দেশক। কিচ্ছু বোঝার দরকার নাই, আগে ফার্স্ট একটু বুঝে, একটু জাস্ট আমার কথাটা শোনো। এখানের মধ্যে কি আছে, ওএইচ আছে। স্যার ওএইচ আছে না এখানে? আচ্ছা, ওএইচ এ লোন পেয়ার কয়টা? ওএইচ কোত্থেকে আসছে, পানি থেকে না? লোন পেয়ার কয়টা? 2টা না? লোন পেয়ার 2টা মানে ইলেকট্রন 4টা আর কি, ওকে? আচ্ছা, এখন দেখো এই যে ওএইচ হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশকের আমি তোমাকে গত ক্লাসে আমি তোমাকে হচ্ছে একটা চার্ট তৈরি করে দিয়েছিলাম। স্যার চার্টটা হচ্ছে কি ধরনের, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ 3 নাম্বার পয়েন্টে মনে আছে যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়কে সক্রিয় করে, মানে বেনজিন বলয় ইলেকট্রন ঠেলে দেয়,
তখন বেনজিন বলের অর্থ প্যারা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। সবসময় মনে রাখবা অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলা, অর্থ প্যারা নির্দেশক যত ধরনের গ্রুপ আছে তারা হচ্ছে বেনজিন বলে ইলেকট্রন ঠেলে দেয়, বেনজিন বলে কি ইলেকট্রন দিয়ে দেয়। সো OH কি করছে, বেনজিন বলে কি ইলেকট্রন দিয়ে দিছে। আচ্ছা দেওয়া শেষ না, দেওয়ার পরে এই কার্বনের 5টা হাত ফিল হয়ে গেছে। কেন ভাইয়া? কারণ দেখো এখানে যখন তার একটা দুইটা লোন পেয়ার দেওয়া, আচ্ছা একটা লোন পেয়ার দেওয়ার অর্থ হচ্ছে তার কাছে আর একটা বন্ড চলে আসা। কেন ভাইয়া? কারণ একটা লোন পেয়ার একটা বন্ড, অলরেডি আগে একটা বন্ড ছিল, তাহলে দুইটা বন্ড হয়ে গেছে। তার মানে এই কার্বনের যখন আরেকটা বন্ড আসবে তখন 5টা হাত হয়ে যাবে। 5টা হাত হয়ে গেছে কোন কার্বনের? এই ফার্স্ট কার্বনের। তখন সে কি করবে, তখন এই যে তার এই যে বন্ড যেটা আছে না, এটা তো কার্বনের বন্ডই, দুই কার্বনেরই বন্ড। সে কি করবে, এই কার্বন ফার্স্ট কার্বনের এই বন্ডটা বলবে যে তুই নিয়ে নে, সেকেন্ড কার্বনকে দিয়ে দিবে, অর্থাৎ তুই নিয়ে নে। কেন? কারণ প্রথম যে কার্বনের 5টা হাত ফিল হয়ে গেছে। স্যার বুঝি নাই। মানে দেখো 1 2 এরপরে 3 4 5, দেখছো এটা হচ্ছে ফার্স্ট কার্বন। ফার্স্ট কার্বনে কয়টা হাত ফিল হয়েছে? আচ্ছা আমি একটু দেখো, আমি একটু আরেকটু কাছাকাছি নিয়ে যাও, ওকে? কারণ আমি রেজোন্যান্স বোঝাতে গেলে একটু কাছাকাছি নিয়ে যাবো। আমি আজকে ক্লাসটা ক্র্যাক করব, দেখো একটা কার্বনে 1 2 3 4 5, 5টা হাত তার ফিল হয়ে গেছে না? কয়টা হাত ফিল হয়েছে? 5টা। সে বলবে যে না, পাশের কার্বনকে তার হাতটা দিয়ে দিছে। আচ্ছা হাত দিয়ে দেওয়া মানে কি? হোয়াট ইজ হাত? হাত মানে কি? ইলেকট্রন। হাত মানে ইলেকট্রন। তার মানে এই হাতটা এখানে চলে আসছে, কোথায়? কয় নাম্বারে? 2 নাম্বারে। এখন আমি তোমাকে বললাম এই হাতটা কি ছিল আগে? এই হাতটা ছিল ইলেকট্রন। ইলেকট্রন মানে পা ইলেকট্রন। সবসময় মনে রাখবা পা ইলেকট্রন ডান্স করে, পা ইলেকট্রন কখনো স্থির থাকে না। সে 2 নাম্বারে ছিল, সে কি করবে, এইখানে চলে আসবে, অর্থাৎ 3 নাম্বারে চলে আসবে। মানে এই কার্বন এখানে ছিল না, অর্থাৎ সে এখানে শিফট হবে। মানে আগে সে এখানে ছিল, সে এখানে শিফট হবে, অর্থাৎ সে সাইডে শিফট হয়ে যাবে, পাশের সাইডে শিফট হয়ে যাবে। পাশের সাইডে যদি শিফট হয়ে যায় তাহলে এখানে শিফট হয়েছে না? আচ্ছা এখানে শিফট হবে, সেটা আমি পরে বলবো। ফার্স্টে আমি এটা একটু পূর্ণ করি। এখানে তো এই জিনিসটা নাই, এই জিনিসটা এখন চলে আসছে, তাহলে এখানে একটা নীল কালি দিচ্ছি, আগেরটা তুমি এখন বসে দাও। লাস্টে দিয়ে ভাই শর্টকাট বলে দিব। আমি জানি অনেক কেউ এটা বুঝবে না বলতে সে মানে সাইকোলজিক্যাল ব্যাপার, সে বলছে এত কষ্ট করার কি দরকার আছে, জৈব রসায়ন বাদ দিব, সেটাই বলবে। আমি তোমাকে বাদ দিতে দিব না। দেখো এখন এই জিনিসটা এখন এখানে আসছে না? তাহলে এইখানে আসছে। এখন এই হাতটা যখন এখানে আসবে তখন এই কার্বনের আবার হাত ফিল হয়ে যাবে। হ্যাঁ অনেকটু স্লিপ খেয়ে গেছো, একটু আবার এক্সপ্লেন করতেছি। দেখো প্রথমে যখন এখানে এ আসছে না, এখানে এই হাতটা আসছে, এখন এই হাতটা তো শাফেলিং করে সে এখানে চলে আসবে। এখন এইখানে যখন আসবে তখন এই কার্বনের 5টা হাত ফিল হয়ে গেছে। যখন সে এখানে আসবে, স্যার কিভাবে? দেখো একটা দুইটা এরপরে 3টা, এখানে একটা আসছে না, এটা অলরেডি আগে একটা ছিল, কয়টা? 3টা 4টা, এরপরে হাইড্রোজেন একটা হাত নিছে, হাইড্রোজেন তো লুকানো আছে। তার মানে এই কার্বনের 5টা হাত ফিল হয়ে গেছে। এখন সে কি করবে? সে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু এক্সট্রা হাত হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব, আমার এই বন্ডটা আমার পাশের কার্বনকে দিয়ে দিব। তখন এখানে বন্ড চলে আসছে, মানে হচ্ছে এই জায়গায় বন্ডটা চলে আসছে, অর্থাৎ বন্ডটা এই কার্বনকে দিয়ে দিচ্ছে। মানে এই বন্ডটা আগে 2টা কার্বন শেয়ার করতো, সে বলছে যে না, আমার যেহেতু 5টা হয়ে যাচ্ছে, পুরোটা তুই নিয়ে নে, তাহলে পুরোটা এই কার্বনকে দিয়ে দিচ্ছে। তার মানে এই যে এই বন্ডটা এখানে আসছে, তাহলে এখানে দিলাম। এখন এই জিনিসটা আর এখানে নাই, কেন? কারণ এটা হচ্ছে এখানে দিয়ে দিছে, তাহলে এটা মাইনাস হয়ে গেছে না। এরপরে এখানে এটা, ঠিক আছে? এরপরে দেখো হা করে তাকায় থাকবা না আমার দিকে। দেখো OH লোন পেয়ার চলে গেছে না, পজিটিভ। লোন পেয়ার যখন চলে যাবে পজিটিভ। আচ্ছা অনেকে আস্ক করছিল যে এই পজিটিভটা কিসের উপরে, কার্বনের উপরে নাকি অক্সিজেনের উপরে? আরে ভাই এটা কিসের উপরে না, এটা হচ্ছে লোন পেয়ার যখন চলে গেছে তখন আমরা পজিটিভ চিহ্ন দিই, মানে ইলেকট্রন চলে গেলে পজিটিভ, ইলেকট্রন আসলে নেগেটিভ। আচ্ছা এখন এই কি করবে, আবার আগের মতো সে শাফেলিং করবে। তাহলে এই কার্বনের 5টা হাত ফিল হয়ে গেছে, সে কি করবে, তার পাশের কার্বনকে দিয়ে দিচ্ছে। তাহলে তার পাশের কার্বনকে যদি দিয়ে দেয় তাহলে এখানে মাইনাস, আর এখানে এটা চলে আসছে, আর এটা পজিটিভ না, এই বন্ডটা আগের মতো আসবে, এই বন্ডটা এখানে, এবং এই জিনিসটা পাশের কার্বনকে অর্থাৎ এইকে দিয়ে দিছে, এবং এখন এই জিনিসটা আবার এখানে না, মানে তুমি বুঝো না মনে হয়, আমি জানি তুমি 3 নাম্বারে গিয়ে কনফিউশন হয়ে গেছো। দেখো ভাইয়া ফার্স্টে এই বন্ডটা এই কার্বনকে দিছে। আচ্ছা এখন এইকে যখন দিছে, এই কার্বনের 5টা হাত ফিল হয়ে গেছে না, আবার স্বাভাবিক, প্রত্যেকটা ঘটনাতে এরকমই ঘটছিল। ফার্স্টটা চিন্তা করো, সেকেন্ডটা চিন্তা করো, 5টা হাত এখানে ফিল হয়েছে, 5টা হাত যখন এখানে ফিল হয়েছে, এই কি করবে, এই বন্ডটাকে অর্থাৎ এই বন্ডটাকে সেই পাশের কার্বনকে দিছে।
আচ্ছা এখন তুমি দেখো লাস্টের ঘটনাটা কি। হ্যাঁ, যাদের হয়তো একটু ঝামেলা লাগতেছে আমি তোমাকে লাস্টে দিয়ে শর্টকাটটা বলবো, দেখছো দেখা শেষ হয়েছে। আচ্ছা এরপরে এখন এই জিনিসটা আবার শাফলিং করবে। তোমার প্রশ্ন হচ্ছে স্যার এ ঘুরতেছে কেন বারবার? কারণ যতক্ষণ পর্যন্ত পুরা কম্পাউন্ডটা স্টেবল হবে না ততক্ষণ পর্যন্ত সে রোটেট করতে থাকবে, তাহলে রোটেট করছে এবং এখানে যখন সে এখানে চলে আসবে, আবার এই কার্বনের আগে থেকে 4টা হাত ছিল, যখন এই বন্ডটা এখানে আসবে তখন কার্বনের আবার 5টা হাত হয়ে যাবে। স্যার বুঝি নেই, মানে দেখো আগে থেকে 4টা হাত হয়েছে না, 1টা 2টা এখানে 1টা 2টা 3টা 4টা, এই কার্বনে ফার্স্ট কার্বনে 4টা হাত কিন্তু হয়েছিল। এখন তুমি যখন এখানে এটা দিবা তাহলে এটা চলে আসছে 5টা হাত হয়ে গেছে না, সে কি করবে আগে থেকে মানে লোন পেয়ার যেখান থেকে আসছে সেখানে আবার তার ইলেকট্রনটাকে দিয়ে দিবে, অর্থাৎ এই জিনিসটা সে আবার দিয়ে দিচ্ছে। তার মানে এখন এখানে আসছে এটা, এখানে আসছে এটা, এখানে আসছে এটা, এরপরে এখন তো এই বন্ডটা নাই তাহলে এটা হয়ে যাবে OH, লোন পেয়ার আবার আগের মতো চলে আসবে, এবং এটাকে তুমি ইকুইভ্যালেন্ট চিহ্নটা দিয়ে তুমি এখানে কি বলতে পারো, এখানে তুমি এই জিনিসটা দিতে পারো। এবং এখানের মধ্যে মাইনাস কোথায় কোথায় ছিল, অর্থাৎ আংশিক ধনাত্মক, এটা তুমি এটা মাইনাস এভাবে দিতে পারো, মাইনাস এটা আংশিক ধনাত্মক ডেল্টা, এগুলো ডেল্টা, তুমি এটা চাইলে দিতে পারো নাও দিতে পারো, অথবা ডাইরেক্ট তুমি এটা লিখে দিতে পারো, ঠিক আছে? তুমি ডাইরেক্ট চাইলে এটা লিখে দিতে পারো, বা কোনো টিচার কাটতে পারবে না, ডাইরেক্ট এটাও লিখে দিতে পারো। এটা লেখার অর্থ হচ্ছে জিনিসটা আগে এরকম ছিল এখন এরকম হয়েছে। এখন ডট ডট দেওয়ার অর্থ কি, এই ডট ডট দেওয়ার অর্থ কি, অর্থাৎ এই ইলেকট্রনগুলো ঘুরতেছে। এখন তুমি আমাকে একটা কথা বলো যে এখানে ইলেকট্রনের ঘনত্ব কোথায় কোথায় আছে, মানে মাইনাসটা কোথায় কোথায় আছে, 2 এ আছে, 4 এ আছে, 6 এ আছে, অর্থাৎ তার যখন পরবর্তীতে প্রতিস্থাপন হবে তখন সেটা কত নাম্বারে হবে, 2 4 এবং 6। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এটা কিভাবে হচ্ছে, এইভাবে বোঝা ছাড়া কিভাবে পরীক্ষা লেখা যাবে, সো আমি তোমাকে দেখাচ্ছি জিনিসটা, বুঝছো? আচ্ছা দেখো কিভাবে তুমি হচ্ছে মানে নরমালি কিভাবে তুমি যেটা বলো যে চোরা বুদ্ধি যেটা বলা হয় সেটা কিভাবে অঙ্কন করবা। দেখো ফার্স্টে 5টা বলয় আসছো না, দেখো 5টা বলয়, এখানে কয়টা বলয়, 1 2 3 4 1 2 3 4 5, ঠিক আছে? 5টা বলয় না। এখন তুমি কি করবা, ডান হাত দিয়ে লিখো না, ডান হাত বরাবর এই জিনিসটা দিয়ে দাও, আবার ডান হাত দিয়ে লিখো এবং এটার অপোজিট দিয়ে দাও, এবং মাঝখানে এভাবে মাঝখানে রাখো, এবং এটার বিপরীত এটা দাও, এটার বিপরীত এটা দাও, দিছো? এবং এটার বিপরীত এটা দাও, যেটাকে আসলে মুখস্থ আর কি ধরতে গেলে। এবং লাস্টে দিয়ে তুমি এখন বলতে পারো স্যার আমি ডান হাত দিয়ে না লিখে আমি যদি বাম হাত দিয়ে লিখি তখন কি হবে, তখন বাম হাত বরাবর দাও, সেটাও করে দিব, বাম হাত বরাবর দিতে পারো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এটা দেওয়ার পরে তুমি কি করবা, যদি এটা আসলে মুখস্থ আর কি ধরতে গেলে এটা মুখস্থ, দেখো এরপরে OH দিছো, এটা OH, এটা OH, এটা OH, এটা OH দিছো না, এখানে ডট 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 ডট, আর এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, আসছে দিয়ে চলে আসছে। আর এখানে তুমি এই মাইনাসটা এখানে দিবা, অ্যারো চিহ্ন দেখানোর দরকার নাই, পরীক্ষা অ্যারো চিহ্ন না দিলে সমস্যা নাই, মাইনাসটা এখানে, মাইনাসটা এখানে, অ্যারো চিহ্ন না দিলেও টিচাররা কি নাম্বার কাটতে পারবে না, তবে দেওয়াটা ভালো, আর লাস্টে গিয়ে এই জিনিসটা এঁকে দিবা, এটা হচ্ছে ফেনলের রেজোনেন্স কাঠামো। স্যার এটা আগে দেখা দিলে ভালো হইতো মনে হয়, না না না, ওকে? আচ্ছা এখন আসি বর্ণনামূলক কথাবার্তায়, স্যার পরীক্ষায় আমি বর্ণনাটা স্যার কিভাবে লিখবো, আচ্ছা ফেনলের OH মূলক অর্থপারা নির্দেশক গ্রুপ কেন, তুমি কিভাবে লিখতে পারো, পয়েন্ট দিয়ে লিখতে পারো, তুমি চাইলে একদম রচনামূলক ভাবে লিখতে পারো। স্যার কিভাবে লিখবো একটু বলেন তো। আচ্ছা কিভাবে লিখবা, দেখো ফেনলের OH মূলক অর্থপারা নির্দেশক গ্রুপ, কারণটা হচ্ছে ফেনলের OH মূলকের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। আমার কথা ভালোভাবে শোনো ভাইয়া, আমি কি বলতেছি, কি বলবা, ফেনলের OH মূলক হচ্ছে অর্থপারা নির্দেশক গ্রুপ, কারণটা হচ্ছে ফেনলের OH মূলকের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। এই মুক্ত জোড় ইলেকট্রন অথবা এই লোন পেয়ার ইলেকট্রন বেনজিন বলয়ে ঠেলে দেয়, এই লোন পেয়ার ইলেকট্রন অর্থাৎ OH এর এই লোন পেয়ার ইলেকট্রন বেনজিন বলয়ে ঠেলে দেয়, কে ঠেলে দেয়, OH মূলক, কোথায় ঠেলে দেয়, বেনজিন বলয়ে। এখন OH মূলক বেনজিন বলয়ে ইলেকট্রন ঠেলে দেয়, ফলে
বেনজিন বলয়ে রেজোনেন্সের মাধ্যমে, ফলে বেনজিন বলয়ে রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে রেজোনেন্সের মাধ্যমে অর্থাৎ অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। জিনিসটা হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে হচ্ছে। কি বললাম ফার্স্টে আমার কথাটা শুনে আমি কি বললাম, ফেনলের ওএইচ মূলক অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। কেন? কারণ হচ্ছে ফেনলের ওএইচ মূলকের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। এই মুক্তজোড় ইলেকট্রন বেনজিন বলয়ে এই মুক্তজোড় ইলেকট্রন OH মূলক বেনজিন বলয়ে ইলেকট্রন ঠেলে দেয়। তখন অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে অর্থাৎ 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে নবাগত প্রতিস্থাপকটি অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয়। ফলে নবাগত প্রতিস্থাপক মানে হচ্ছে এরপরে যে প্রতিস্থাপকটা আসবে সেটা অর্থ, অর্থ এবং প্যারা, অর্থ, অর্থ, প্যারা এবং অর্থ, তার মানে অর্থ প্যারা অবস্থানে যুক্ত হবে। ফলে ফেনলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2, 4 এবং 6 নং অবস্থানে সংঘটিত হয়। তাই আমরা বলতে পারি ফেনলের OH মূলক অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। স্যার একটু আরেকবার বলবেন, একটু আরেকবার বলবেন? জি স্যার বলতেছি। ফার্স্টে কি বলবা? ফেনলের OH মূলক অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। কারণটা হচ্ছে ফেনলের OH মূলকের মধ্যে লোন পেয়ার বিদ্যমান। এই লোন পেয়ার বেনজিন বলয়ে সে ঠেলে দেয়। কে ঠেলে দেয়? OH মূলক। OH মূলক ঠেলে দেয়। তখন রেজোনেন্স অথবা অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থান অর্থাৎ 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নবাগত প্রতিস্থাপকটি অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয়। তাই ফেনলের OH মূলক, তাই ফেনলের OH মূলকের অর্থাৎ এটা বলতে পারি যে তাই ফেনলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2, 4 এবং 6 নং অবস্থানে সংঘটিত হয়। অর্থাৎ ফেনলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থ এবং প্যারা অবস্থানে সংঘটিত হয়। যাহাই অর্থ প্যারা তাহাই হচ্ছে 2, 4, 6। 2 এবং 6 হচ্ছে অর্থ, 4 হচ্ছে প্যারা। এটা লিখে দিলে নিজের ভাষায় লিখে দাও একদম। কি যদি 4 নম্বরের জন্য আসে তাহলে 4 এ 4 দিবে, 3 নম্বরের জন্য আসলে 3 এ 3 দিবে, 3 নম্বরের জন্য দিলে 3 এ 3 দিয়ে হবে। ঠিক আছে? একজন বলছে লিখে দিলে ভালো হয়। আরে ভাইয়া তাহলে লিখে দিলে তাহলে মানে আর কিছু পড়াতে হবে না, কতগুলো যে আরো যে টপিক পড়াতে হবে, তার মানে তুমি কি চাচ্ছ জৈব রসায়ন ভাই 40, 50 লেকচার যাক ভাই, আপনি পড়াতে থাকেন, আপনি 100 লেকচার পর্যন্ত পড়াতে থাকেন, এটা চাচ্ছ না? কখনো লিখে দেওয়া পসিবল না। যদি আমি অফলাইনে পড়ালে তবু আমি তোমাকে বলতাম, মুখে বলে দিতাম, তোমরা লিখে নিতা। এখন তুমি মুখে এভাবে তোমাকে আমি আস্তে আস্তে বলতেছি না কেন? কারণ তুমি পড়া দিয়ে রেকর্ডেড ভার্সনটা দেখে নিয়ে লিখে নিবা। ঠিক আছে? আচ্ছা এটা গেল মাত্র একটা পড়া। এরপরে আমি আসি আরেকটা পড়াতে, সেটা হচ্ছে কি যে এমিনো মূলকেরটা। তাহলে এমিনো মূলকেরটা একটু দেখি তো। 2 নম্বর প্রশ্ন কি ছিল? যে এমিনো মূলক অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও কেন এই নাইট্রোজেন মেটা অবস্থানে ঘটে? এটা কয় নাম্বার বলো? 2 নাম্বার। তাহলে একটু দেখি তো 2 নাম্বার। তাহলে ফার্স্টে এমিনো মূলকটা একটু অঙ্কন করি। আচ্ছা এটা হচ্ছে এনিলিন। আচ্ছা এনিলিন করতে আসছে জানো? এনিলিন আসছে ক্লোরোবেনজিনকে অ্যামোনিয়া দিলে এনিলিন হয়। আচ্ছা তোমাকে সেটা পরে পড়াবো। দেখো এনিলিন নিয়ে আমাদের আসলে পড়া আছে, তবে আমরা জানি এনিলিন মানে হচ্ছে কিভাবে বলো, উপরে NH2 মূলক থাকলে সেটাকে এনিলিন বলে। কি বললাম? বেনজিনের উপরে যদি NH2 মূলক থাকে সেটাকে কি বলা হয়? এনিলিন বলে। এনিলিন। 2 নম্বর প্রশ্নটা কি ছিল? যে এনিলিন অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও কেন এই নাইট্রোজেন মেটা অবস্থানে ঘটে? তাহলে ফার্স্ট একটু দেখি। দেখো এনিলিন লোন পেয়ার কয়টা? 2টা লোন পেয়ার আছে, মানে একটা লোন পেয়ার আছে। একটা লোন পেয়ার মানে 2টা ইলেকট্রন। আচ্ছা দেখো এখন আমি তাহলে এই জিনিসটা এখন এখানে দিলাম। তাহলে আমি যদি অঙ্কন করি তাহলে কিভাবে অঙ্কন করি? দেখো NH2 ফার্স্টটা বলে আগে ফার্স্টে এঁকে দিই। 1, 2, 3, 4টা, 1, 2, 3, 4টা, 5টা। সেকেন্ড প্রশ্নটা কি? এনিলিন কেন অর্থ প্যারা নির্দেশক এবং কেন এনিলিন নাইট্রোজেন মেটা অবস্থানে ঘটে? দেখো ফার্স্ট কোশ্চেনের আনসারটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এখানের মধ্যে যে লোন পেয়ারটা আছে না, তাহলে আমি তোমাকে কি বললাম? অর্থ প্যারা নির্দেশকের মধ্যে একটা লোন পেয়ার কাজ করে, মানে একটা লোন পেয়ার থাকে। তো এই লোন পেয়ারগুলো তারা কি করে? বেনজিনকে দিয়ে দেয়। বেনজিনকে যখন দিয়ে দিচ্ছে অলরেডি এই কার্বনের, মানে বেনজিনের প্রথম কার্বনকে দিয়ে দিচ্ছে, অলরেডি এই কার্বন 4টা হাত ফিল করা ছিল। এখন সে আরেকটা হাত পাওয়ার কারণে তার 5টা হাত হয়ে গেছে। সে কি করবে? সে বলবে তাহলে এই হাতটাকে আমি এই কার্বনকে দিয়ে দিচ্ছি। শেষ, দিয়ে দিছি। আচ্ছা দেওয়ার পরে এটা এখানে, এটা এখানে, এখন এটা এখানে আসবে। এখন তোমাকে আর বোঝানোর দরকার আছে? আমি এখন লিখে দিতে পারবো এভাবে। তাহলে এই জিনিসটা এখানে আসছে, মানে এখন এটা এরপর এটা এখন চলে গেছে, এটা এখন এটা এখানে। খুবই সিম্পল না? NH2 NH2
সিম্পল নাকি বলো? এরপরে এটা এখানে, বুঝছো? সবাই বলো তো বুঝছি কিনা। স্যার কিছুই তো বুঝি নেই। দেখো এটা এখন আবার চলে আসছে, অর্থাৎ আবার আগের মতো আর কি। এগুলো আবার এক্সপ্লেন করার দরকার আছে, এক্সপ্লেন করার দরকার আছে নাকি বলো? এখন চলে আসছে না, এটা পরে আগের মতো এটা বসে দাও। দেখো তাহলে আমি লিখতে পারি এখন আমি আরো, কারণ এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে, শেষ। এটা হচ্ছে এনিলিনের রেজোন্যান্স কাঠামো, ঠিক আছে? অর্থাৎ আগে যেরকম ছিল আবার সেরকম চলে আসছে, তবে পাইরোটনগুলো কি করছে, তাদের স্থান চেঞ্জ করছে। তাহলে দেখুন তুমি এভাবে লিখতে পারো। তার মানে এগুলো হচ্ছে এখানে ঘুরতেছে, এরা ঘুরতে থাকবে। এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? এটা হচ্ছে ডেল্টা। ওকে, এখন আসি কোশ্চেনের আনসারে। হ্যাঁ, একজনের কোশ্চেনের আনসার। হ্যাঁ মাহমুদ, কই কোশ্চেনের আনসারটা কই? ওএইচ মূলক বেনজিন বলে ইলেকট্রন দেয় কেন? ওএইচ মূলক বেনজিন বলে কি ইলেকট্রন দেয় কেন? আচ্ছা দেখো, তাদের দেখো যাদের আসলে লোন পেয়ার থাকে তারা কিন্তু যখন তারা হচ্ছে, দেখো এখানে আসলে ওএইচ মূলক জিনিসটা না, এখানে ওএইচ মূলকের সাথে কিন্তু কি কার্বন আছে না? ওএইচ মূলকের সাথে কিন্তু কি আছে, কার্বন যুক্ত আছে। সো এখানে তুমি এখন তুমি ওই জিনিস ওই লজিকগুলো এখন খাটাতে পারবে না যে ভাইয়া কার্বনের সাথে তো অক্সিজেন তো ঋণাত্মকতার একটা ডিফারেন্স আছে, অক্সিজেন বেশি কেন হচ্ছে, এই ধরনের লজিকগুলো কিন্তু এখানে আসবে না, এবং এই ধরনের তোমার হচ্ছে কি কনসেপ্ট আসবে না। জিনিসটা হচ্ছে এভাবে চিন্তা করো যে যখন হচ্ছে ওএইচ এর কাছে লোন পেয়ার থাকে, তখন এই লোন পেয়ার যখন থাকে তখন এই লোন পেয়ারটা সে বেনজিন বলয়কে দিয়ে দেয়, এবং দেওয়ার কারণে হচ্ছে বেনজিন বলে ইলেকট্রনের কি করতে থাকে, মুভমেন্ট চলতে থাকে। নিশ্চয়ই এরকম, মানে একটা মূলকের সাথে, মানে একটা মূলকের সাথে যদি একটা বেনজিন বলে যদি সংযুক্ত থাকে এবং ওই মূলকের মধ্যে যদি লোন পেয়ার উপস্থিত থাকে, তাহলে ওই লোন পেয়ারটা বেনজিন বলয় নিয়ে ফেলবে, অর্থাৎ বেনজিন বলয়কে দিয়ে দিবে। এটাই হচ্ছে নিয়ম, এবং সেটা যে কোনো মূলক হতে পারে, অর্থাৎ যে কোনো মূলকের মধ্যে লোন পেয়ার থাকলে সে এই ঘটনাটা ঘটতে পারে। যেমন ধরো OH এর মধ্যে লোন পেয়ার ছিল দুইটা, একটা দিয়ে দিছে। এমিনো মূলকের লোন পেয়ার আছে একটা, তাও দিয়ে দিছে। এরপর আসবে মিথাইল মূলক। মিথাইল মূলক কিন্তু লোন পেয়ার নেই, কিন্তু সে তবু ইলেকট্রন দেয়। কেন জানো? কারণ মিথাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা, সে সবসময় তার ধর্ম হচ্ছে ইলেকট্রন দেওয়া। তো যাদের কাছে লোন পেয়ার আছে তারা বেনজিন বলে ইলেকট্রন দিবে, আর যাদের কাছে লোন পেয়ার নাই তারা বেনজিন বলে থেকে ইলেকট্রন নিবে, এবং তারা হচ্ছে ম্যাটার নির্দেশক। যেমন ধরো নাইট্রো, সায়ানাইড, COOH, CHO এগুলা। এখন এটার প্রশ্ন কি ছিল? এটার প্রশ্ন ছিল যে এমিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও কেন এটা, কেন এর নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে। প্রথম কথা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক ব্যাখ্যা কি দিবা? সেম ফেননের মতো, সেম ফেননের মতো তুমি কি লিখবা যে এনিলিনে, আমরা জানি এনিলিনের সাথে এমিনোমূলক উপস্থিত থাকে। তো এমিনোমূলকের মধ্যে কি এক জোড়া লোন পেয়ার বিদ্যমান, এক জোড়া লোন পেয়ার বিদ্যমান, এবং এই মুক্তজ ইলেকট্রন, অর্থাৎ এই এক জোড়া লোন পেয়ার বা এই মুক্তজ ইলেকট্রন এমিন মূলক বেনজিন বলয়ে ঠেলে দেয়। ঠেলে দেয় মানে হচ্ছে দিয়ে দেয়। তখন অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে, অর্থাৎ 2, 4 এবং 6 অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নবাগত প্রতিস্থাপকটি অর্থ প্যারা অবস্থানে সংযুক্ত হয়, ফলে নবাগত প্রতিস্থাপকটি অর্থ প্যারা অবস্থানে সংযুক্ত হয়। সেজন্য এমিনোমূলককে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বলা হয়। শেষ। সেজন্য এনিলিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন অবস্থানে ঘটে? এনিলিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন অবস্থানে ঘটে? অর্থ এবং প্যারা অবস্থানে ঘটে। সেম ভাইয়া, এগুলোর আনসার আসলে তুমি নিচ থেকে বানা লিখতে পারবা। কিভাবে লিখবা? এনিলিন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। কারণটা হচ্ছে এনিলিনের মধ্যে এমিনোমূলক উপস্থিত এবং এমিনোমূলকের এক জোড়া মুক্তজ ইলেকট্রন বিদ্যমান। এই এক জোড়া মুক্তজ ইলেকট্রনগুলা কি করে বেনজিন বলে ইলেকট্রন ঠেলে দেয়, তখন অনুরণনের মাধ্যমে বেনজিন বলের অর্থ প্যারা অবস্থানে, অর্থাৎ 2, 4 এবং 6 অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নবাগত প্রতিস্থাপকটি অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয়। তাই এনিলিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2, 4 এবং 6 অবস্থানে সংঘটিত হয় বিধায়
এনিলিনের এমিনোমূলককে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বলা হয়। নিজের ভাষায় লিখে দাও, 4-4 পেয়ে যাবা, 4-4 পেয়ে যাবা। এবং এটা লেখার পরে, বর্ণনামূলক লেখার পরে তুমি বলবা নিম্নে তার রেজোনেন্সের মাধ্যমে দেখানো হলো। এই ফুল রেজোনেন্সটা মাস্ট লিখতে হবে। আবার তুমি উপরে লিখতে পারো, সমস্যা নেই, তবে নিচে লেখাটা বেটার, নিচে লেখাটা বেটার। লিখছো? আচ্ছা, এখন এরপরে প্রশ্ন হচ্ছে যে এমিনোমূলক কেন, মানে কেন এনিলিন নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে, কেন এনিলিন নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে, বুঝছো? আচ্ছা, সো দেখো এখন এরপরে দেখো নেক্সট রিজনটা হচ্ছে, নেক্সট কারণটা কি, মানে নেক্সট কোশ্চেনটা কি বলছে, নেক্সট কোশ্চেনটা বলছে যে এনিলিন নাইট্রেশন কেন মেটা অবস্থানে ঘটে, কেন মেটা অবস্থানে ঘটে। কারণ হচ্ছে এনিলিনের যখন নাইট্রেশন ঘটে তখন সেটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কি বললাম দেখো, রিজনটা আমি তোমাকে বলতেছি। ফার্স্টে তুমি এনিলিনটা অঙ্কন করলা, এনিলিন না এটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, প্রভাবক থাকবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি থাকবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে আমি বললাম যে এনিলিন অর্থপ্যারা, অর্থাৎ এনিলিনের এমিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও কেন এই নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে। কারণটা হচ্ছে এনিলিন যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন সে কি উৎপন্ন করে, কি উৎপন্ন করে বলো? তখন সে হচ্ছে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। এনিলিনিয়াম, এটাকে বলা হয় এনিলিনিয়াম আয়ন। কি বললাম দেখো, এটা হচ্ছে এনিলিনিয়াম আয়ন উৎপন্ন করে। এনিলিনিয়াম আয়ন, এটার নামটা কি আমি লিখে দিচ্ছি। এটা এক ধরনের লবণ। আসলে সবসময় একটা কথা মনে রাখবা এখন থেকে, যে যত ধরনের লবণ আছে সবগুলো মেটা নির্দেশক। এনিলিনিয়াম, দেখো 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 এনিলিনিয়াম আয়ন, যেটাকে বলা হয়, অথবা এটাকে তুমি চাইলে লবণও বলতে পারো। এনিলিনিয়াম আয়ন বা এনিলিয়াম লবণ উৎপন্ন করে। এবং এনিলিয়াম আয়নটা মেটা নির্দেশক বিদায় পরবর্তীতে যখন তার নাইট্রেশন ঘটে, নাইট্রেশন মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড না, তখন তা মেটা অবস্থানে ঘটে, তখন তা কি ঘটে? মেটা অবস্থানে ঘটে। অর্থাৎ এটা হচ্ছে এক্সেপশনাল কেস। শুধুমাত্র এনিলিনের নাইট্রেশন মেটা অবস্থানে ঘটবে, বাকি যত ধরনের তুমি কি প্রতিস্থাপন করো না কেন সবগুলো হচ্ছে অর্থপ্যারা অবস্থানে। এবং এটা এক্সেপশনাল হওয়ার কারণে এই প্রশ্নটা বারবার আসে। সো এখন তুমি কি লিখবা? এখানে NH2 থাকবে, আগের মতো NH2 থাকবে, আর এখানে নাইট্রোটা যুক্ত হবে। এখন তুমি বলতে পারো স্যার এইচটা কই গেল? এইচটা ওইটার সাথে মিলে পানি হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় মেটা নাইট্রো এনিলিন। মেটা কেন? কারণ মেটা অবস্থানে যুক্ত হয়েছে। নাইট্রো কেন? কারণ এটা নাইট্রোমূলক। এনিলিন কেন? পুরোটা এনিলিন মূলক। তাহলে মেটা নাইট্রো এনিলিন উৎপন্ন করে। তাহলে স্যার এটা কিভাবে লিখবো? তাহলে এটা লেখার আনসারটা তুমি কি দিবা? তুমি লিখবা যে এমিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এনিলিনের নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে। এনিলিনের নাইট্রেশন কোথায় ঘটে? মেটা অবস্থানে ঘটে। তো তুমি কি লিখবা? দেখো, কারণ নাইট্রেশনের সময়, তাহলে দেখো, কারণ নাইট্রেশনের সময় এনিলিন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এনিলিনিয়াম আয়ন বা এনিলিনিয়াম লবণ উৎপন্ন করে। এবং এই এনিলিনিয়াম আয়নটা মেটা নির্দেশক বিদায় যখন পরবর্তীতে নাইট্রেশন ঘটে তখন তা মেটা অবস্থানে ঘটে। এবং এটা রেজোনেন্স দেখানোর প্রয়োজন নেই, এটা রেজোনেন্স দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমি জিনিসটা একটু সারমর্ম করে বলি, এখানে কারা কি দেখতেছো? দেখো, এখানে কেউ কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। একটু দেখো, আমি তোমাকে সারমর্ম করে বলতেছি জিনিসটা কি। ফার্স্টে হচ্ছে এনিলিনের মধ্যে এমিনোমূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এক, অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও কেন তার নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে। এটা কয় নাম্বারের জন্য আসে? 4 নাম্বারের জন্য আসে। প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা তুমি পাবা। টেস্ট পেপার সলভ করতে গেলে এই প্রশ্নটা তুমি পাবা। আনসারটা কিভাবে দিবা? ফার্স্টে তুমি কি করবা? ফার্স্টে তুমি এটার আনসার দিবা যে এনিলিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এটা রিজনটা দিবা। কেন ভাইয়া? কারণ এনিলিনের মধ্যে এমিনোমূলক উপস্থিত থাকে এবং এই এমিনোমূলকের মধ্যে লোন পেয়ার থাকে। তো এই লোন পেয়ারগুলো সে বেনজিন বলে ঠেলে দেয়, তখন অনুরণের মাধ্যমে বেনজিন বলে অর্থপ্যারা অবস্থান, অর্থাৎ 2, 4 এবং 6 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তাই নবাগত প্রতিস্থাপকটি অর্থপ্যারা অবস্থানে অর্থাৎ 2, 4 এবং 6 অবস্থানে যুক্ত হয়। 2, 4 এবং 6 বলতে 2 অথবা 6 এর মধ্যে। 2 এবং 6 একসাথে হবে না, কথা বুঝছো? হয়তো 2 এ না 6 এ, কারণ দুইটাই কিন্তু অর্থ। তাহলে ফলে নবাগত প্রতিস্থাপকটি অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয়। তাই
এনিলিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থ প্যারা অবস্থানে কি হয়, সংঘটিত হয়। তাই এনিলিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থ প্যারা অবস্থানে সংঘটিত হয়, তাই এনিলিনের অ্যামিনো মূলক হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে লোন পেয়ার দিয়ে দিছে, দেওয়ার কারণে কি হয়েছে, রেজোনেন্সের মাধ্যমে কোথায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে। বৃদ্ধি মানে বুঝছো? আচ্ছা বৃদ্ধি মানে কি ভাইয়া? যেখানে মাইনাস থাকবে সেখানে তো বৃদ্ধি, মাইনাস থাকলে সেখানে বুঝে নিতে হবে যে ওইখানে ইলেকট্রনের আধিক্য আছে। তাহলে 2 এবং 4 এবং 6 এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে এনিলিন নাইট্রেশন কেন মেটা অবস্থানে করতেছে? রিজনটা হচ্ছে এনিলিন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, মানে এনিলিন নাইট্রেশনের সময় যখন এনিলিন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন সেটা উৎপন্ন করে এনিলিনিয়াম আয়ন বা এনিলিনিয়াম লবণ, এবং এই এনিলিনিয়াম আয়ন বা লবণটা মেটা নির্দেশক বিদায় পরবর্তীতে যখন তার নাইট্রেশন ঘটে তখন সেটা মেটা অবস্থানে ঘটে, এবং এই NH3টা NH2 তে পরিণত হবে। কেন? কারণ এখান থেকে একটা H OH এর সাথে মিলে পানি উৎপন্ন করবে, যেটা আমি এখানে লিখি নাই, পানিটা লিখে দিবা, শেষ, আনসার শেষ। ওকে, আচ্ছা এরপরে ডাস্টারটা কই? তাহলে কয়টা প্রশ্ন গেল? 2টা গেল না? আচ্ছা এরপরে আসি একটা প্রশ্ন ছিল যে বেনজিন এবং টোলুইনের মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়। তাহলে আমি ফার্স্টে একটা কাজ করি, আমি ফার্স্টে টোলুইনের কোশ্চেন নাম্বার 3 টোলুইনের রেজোনেন্স কাঠামো লিখে ফেলি। টোলুইনের রেজোনেন্স কাঠামো দেখো, CH রেজোনেন্স কাঠামো দেখছো টোলুইনের? CH, এখানে H, এখন দিতে একটু সাবধান থাকতে হবে। কেন স্যার? সারপ্রাইজ আছে। 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 লিখছো না? এরপরটা লাস্টটা লিখবো, এটা লেখার দরকার নাই এখন। আচ্ছা লেখা হয়েছে না? এরপরে দেখো আমি তোমাকে কিভাবে বোঝাচ্ছি একটু দেখো। ফার্স্টে এই জিনিসটা এখন অঙ্কন করলাম। আচ্ছা এখানে একটা কথা তুমি কি জানো? তোমাকে আমি একটা কথা বলছিলাম যে মিথাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা। মিথাইল মূলক হচ্ছে কি? ইলেকট্রন দাতা। সো মিথাইল মূলকের একটা বন্ড ফার্স্ট কার্বনকে দিয়ে দিবে। মিথাইল মূলকের মানে বৈশিষ্ট্য হচ্ছে এটা। আচ্ছা কার্বোকাটাইন বলছিলাম না, মিথাইল মূলক কার্বনকে ইলেকট্রন দিত, মনে আছে? সেম ঘটনা এখানে, মানে মিথাইল মূলক ফার্স্ট কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, দেওয়ার কারণে এখানে ডাবল বন্ড হয়ে গেছে, এখানে ডাবল বন্ড হয়ে গেছে। এখানে অলরেডি কার্বন 4টা হাত ফিল ছিল, একটা বন্ড দিয়ে দিছে মানে হচ্ছে তার 5টা হাত হয়ে গেছে। সে কি করবে? সে বলবে পাশের কার্বনকে তুই এটা নিয়ে নেয়, নিছে। এখন সে এখানে শাফেলিং করবে, এবং এটা তো আগে থেকে এখানে ছিল, তাহলে এটা এখানে চলে আসবে, তাহলে এটা এখানে, এবং এটা এখানে, এবং এই জিনিসটা দেখো, এটা যখন এখানে আসছে এটা এখানে যেতে থাকবে, এবং এটা লিখে দিবা, অর্থাৎ এটা এখানে আসছে এটা এখানে আসছে লিখে দিবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা এখানে লিখেন না কেন? কারণ ভাইয়া এটা তার কার্বনকে দিয়ে দিছে। আচ্ছা অনেক কেউ আইশিওর পাগল আছে তারা, দেখো তারা পাগল আছে। দেখো এরপরে কি হবে? এই জিনিসটা এখন এখানে শেষ, এই জিনিসটা এখন এখানে শেষ। এরপরে এটা। আচ্ছা কারা এখনো তুমি কাঠামো অঙ্কনটা বুঝো নাই? কমেন্ট করো তো, যতজন ক্লাসটা দেখতেছে সবাই কমেন্ট করো, স্যার পারবো না, স্যার পারবো না, একটা কমেন্ট করো। কারা এখনো কাঠামো অঙ্কনটা বুঝো নাই, মানে কারা এখনো রেজোনেন্স কাঠামোটা বুঝতেছো না? কারা একটু কমেন্ট করো তো, ততক্ষণ আমি লিখে রাখি, এরপরে তোমাদের চেক করবো। দেখো এখানে এটা, কারা এখনো রেজোনেন্স কাঠামো কিচ্ছুই বুঝে নাই, মানে সে এখনো বুঝে না যে কিভাবে অঙ্কন করবে। কারা বুঝে নেই? কারা সেটা বুঝে নাই? যারা পারবো না বলতেছো তারা কি করবা? ডান হাত দিয়ে লিখো তো, ডান হাত বরাবর এটা বসে দাও। এরপর আবার ডান হাত দিয়ে লিখো না, ডান হাত বরাবর বসা দিচ্ছ, এবং এটার বিপরীতে এটা বসে দাও। এরপরে যেটা মাঝখানে যেটা থাকবে সেটা এখানে এইভাবে বসে দাও, সাইডে বসে দাও।
এরপরে যেটা 4 নম্বরে যেটা থাকবে সেটা 2 নম্বরের বিপরীত। 4 নম্বরটা 2 নম্বরের বিপরীত, মানে এটা এরকম না, এখন 2 নম্বরের বিপরীত, এটার বিপরীত এটা দাও। এরপরে 5 নম্বরটা দিবা একের বিপরীত, অর্থাৎ ফার্স্টেরটা লাস্টের বিপরীত, মাঝখানেটা থাকবে একদম নিউট্রাল, অর্থাৎ সাইডে সাইডে বর্ডারের মতো, আর এটা এটার বিপরীত, আর এটা এটার বিপরীত। যারা পারবা না বলছো, এতটুকু তো পারবা, নিয়া স্যার এটাও পারবো না, তাহলে ভাইয়া আপনি ফাঁকিবাজ, আপনার শিকার ইচ্ছাই নেই, ঠিক আছে? যারা এটাও পারবে না তার শিকার ইচ্ছাও একদম নাই, তাহলে দিয়ে দিছো, দিয়ে দিছো, দিয়ে দিছো, দিয়ে দিছো, শেষ। এখানে উপরে সিএসটা বসাও। এখন অনেকের প্রশ্ন হচ্ছে স্যার এখানে এইচ প্লাস কোত্থেকে আসলো? আরে ভাইয়া এইচ থেকে যখন ইলেকট্রন কার্বন নিয়ে, মানে এই কার্বন এইচ থেকে ইলেকট্রন নিয়ে বেনজিনকে দিয়ে দিছে, তার মানে এইচ থেকে ইলেকট্রন চলে গেছে মানে এইচ প্লাস হবে না? এইচ থেকে ইলেকট্রন চলে গেলে এইচ প্লাস হবে, আবার এইচ প্লাসকে এটা আবার দিয়ে দিছে, কেন? কারণ এখানে আবার বন্ড চলে আসছে। এগুলো আমি বুঝাইছি, আমার মনে হয় না আবার বোঝানো দরকার আছে, আমার মনে হয় না আবার বোঝানোর দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, কিছু কথা বলতে হবে এখন। 135 জন আছে না? প্রথম কথা হচ্ছে ভাইয়া দেখো, আমি এখন এটা সরাই নি, দূরে থেকে সরানি এটা। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে আচ্ছা, তোমাদের জৈব রসায়নের অ্যাজ এক্সপেক্টেড, কারণ প্রত্যেকটা ব্যাচ এভাবে শুরু করলে তাদের হচ্ছে কি হয়ে যায়, লাস্টে দিয়ে তাদের ফুয়েলটা কমে যায়, ঠিক আছে? সো এটা আসলে হওয়ার কারণটা আমি এখনো গবেষণা করতে পারিনি যে আসলে রিজনটা কি। কারণ আমি আসলে কিন্তু প্রত্যেকবারই চেষ্টা করি যে তোমাদেরকে ভালোভাবে কোনো কিছু আরো নতুন করে কোনো কিছু বোঝানো যায় কিনা, তবে পড়াগুলো আসলে এমন যে এটাকে তুমি মানে বেশি রস দেওয়া যায় না, ঠিক আছে? একটা টিচার তার হার্ড ট্রাইটা করে যে কোনোভাবেই তার স্টুডেন্টদেরকে মধ্যে ফিলটা করানো যায় কিনা, ঠিক আছে? সো একটা জিনিস দেখলাম যে এখনো অনেক স্টুডেন্ট স্বাভাবিক স্লিপ খাইছে, কারণ যতজন আসলে শেখার ফার্স্টে তারা শুরু করছিল যে আমার কাছে এই জৈব রসায়নটা, তার 50% এখন চলে আসছে, ঠিক আছে? শুরু থেকে লাস্ট পর্যন্ত এটাই হতে থাকে, এবং এটা আমরা লাস্ট স্টেজে আসি, কারণ এরপরে আগামী 8-9টা ক্লাসের পরে জৈব রসায়ন কিন্তু কমপ্লিট, আগামী 4-5টা দিলে জৈব রসায়ন 80% কমপ্লিট, ঠিক আছে? এটাই শিওর না, আগামী 4-5টা ক্লাসের মধ্যে জৈব রসায়ন 85% কমপ্লিট, বাকি 50% হচ্ছে তোমার আউটার টপিকগুলো, আউটার টপিক যেগুলো হচ্ছে তোমার এত বেশি ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট পড়া 85% কমপ্লিট, আর বাকি 4-5টা ক্লাসের মধ্যে এটা আমি সম্ভব করে ফেলতে পারবো। তবে একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে যারা যারা শুরু থেকে আছো, তো আমি চাইলাম যে তোমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করি, কারণ তোমরা আসলে অনলাইনে এখন কিন্তু 26 নাম্বার লেকচার, এখন অনেক কেউ বলবে স্যার আপনি এখন টাইম পাস করতেছেন। জি ভাইয়া, টাইম পাস করতেছি না, এই কথাগুলো একটু বলা প্রয়োজন আছে, কারণ অনেক স্টুডেন্ট এখনো তারা হালটা ছাড়ে নাই, তারা এখনো ট্রাই করতেছে, তারা নোট করার চেষ্টা করতেছে, এবং আমি আজকে চাচ্ছি যে কিছু স্টুডেন্টের নামটা আমি নিব, যে কারা কারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত যারা আসো, এবং তারা হচ্ছে প্রতিদিন ক্লাসটা করার চেষ্টা করো এবং নোট করো, ঠিক আছে? এমন স্টুডেন্টটা যদি আমি নামটা যদি নিই, ফার্স্টে আমি যদি নিই, এখানে আসলে যতটুকু আমার মনে আছে, আমার কিন্তু অনেক স্টুডেন্টের কথা মনে আছে একদম শুরুতে, কারণ হয়তো তাদেরকে চিনি না বা জানি না তাদের কোথায় তারা থাকে বা তারা কোন কলেজে থাকে, হয়তো এই জিনিসটা আমার জানার প্রয়োজন নেই, তবে একটা জিনিস তাদেরকে দেখা হয় যে তারা আমার ক্লাসগুলো ফলো করে এবং তারা সবসময় নোট করে, এবং তাদের মধ্যে যদি আমি বলি এখানে তারা কিন্তু এখানে আছে, তারা কিন্তু এখন আছে, যেমন ধরো তাহসিন হান্নান, এই ছেলেটা শুরু থেকে কিন্তু ছিল, এই ছেলেটা শুরু থেকে কিন্তু ছিল, আজকে লেকচার 27, আচ্ছা ভাইয়া শুরুতে ছিল, এবং সে নোট করে না, তবে সে ক্লাসগুলা করে। এরপরে রাকিবকে আমি সবসময় দেখি, রাকিব মোহাম্মদ, সে কিন্তু ক্লাসে থাকে, অ্যাটেন্ডিভ থাকে, সে ক্লাসগুলো করে এবং সে অনেক প্রশ্ন করে, কিন্তু সে নোট দেয় না, আচ্ছা সে নোট দেয় না। হাসিবা, সে একদম শুরু থেকে, আমার মনে হয় না সে একটা ক্লাসও মিস করছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সে এই পর্যন্ত এমন কোনো লেকচার নেই যে লেকচারে সে নোট করে সাবমিট করা নাই। সো অনেক অনেক থ্যাংক ইউ, ঠিক আছে? অনেক অনেক থ্যাংক ইউ। শিপন শুরু থেকে ছিল এবং সে হচ্ছে নোট করার চেষ্টা করে, ঠিক আছে? এবং তারা হচ্ছে কখনো স্লিপ খায় নাই, তারা শুরু থেকে ছিল, এটা হচ্ছে। এরপরে মোহাম্মদ রাসেল, আচ্ছা ঠিক আছে, সেও ছিল, তার আইডি হয়তো মাঝে মাঝে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট হয়। সামি বাসরি মাঝে দিয়ে আসি, ফার্স্ট 5টা ক্লাস পরে করছি, আচ্ছা সামিকেও আমি চিনি, আমি কিন্তু এখানে আসলে যারা যারা ক্লাস করে তাদের সবাইকে চেনা হয়। এরপর সুনন্দ চৌধুরী,
সেও কিন্তু ক্লাস সবগুলো করে, হয়তো মাঝে মাঝে নোট দেয় না, এই অবস্থা। এরপরে হচ্ছে সাইফুল ইসলাম মিরাজ, সে অভিযোগ দিছে পুরোপুরি ক্লিয়ার হয় নাই। আচ্ছা ভাইয়া পুরোপুরি ক্লিয়ার হয় নাই। আচ্ছা এরপরে শাহাদাত হোসেন, হ্যাঁ ভাইয়া তোমাকে আমি চিনি। সাজিদ হাসান মাহির, সেও কিন্তু লেকচার 1 থেকে লেকচার 27 পর্যন্ত আছে। এরা হচ্ছে আসলে চ্যাম্পিয়ন, এটাই আসলে চ্যাম্পিয়ন, ঠিক আছে? এরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আছে। কারণ একটা জিনিস হচ্ছে কি জানো, আমি সাপোজ ধরো আমি এই কোর্সটা শুরু করছি 27 পর্যন্ত, শুরুতে 400 জন পর্যন্ত ছিল লাইভে, এখন স্বাভাবিক তারা চলে গেছে অনেকজনে, কারণ স্বাভাবিক তারা এতটুকু নিতে পারবে না। তার মানে জিনিসটা হচ্ছে কি, আমি যদি কালকে যদি আরেকটা লেকচার যদি স্টার্ট করি, তাহলে সেখানে দেখবে 500 জনে কিন্তু জয়েন করতে পারে। আমি যদি বলি পরিমাণগত রসায়ন পড়াবো, 500 জন সেখানে অ্যাটেন্টিভ, কিন্তু পরিমাণগত রসায়নের কয়েকটা ক্লাসের পরে তারা আবার পরিমাণগত রসায়ন কিন্তু এত বড় লেকচার কিন্তু কখনো হবে না। জৈব রসায়ন তো 27 পর্যন্ত হচ্ছে, আর পরিমাণগত রসায়ন কখনো 27 পর্যন্ত হবে না। ওকে, এরপরে রামিস ফারিহা, হ্যাঁ সেও কিন্তু শুরু থেকে ছিল। এরপরে রুদ্ররিশ, আচ্ছা ওকে আমি হয়তো দেখি নাই তেমন একটা, সজীবকে আমি দেখছি, এ হচ্ছে কথা। ওকে, আচ্ছা এরপরে আরো অনেক স্টুডেন্ট আছে যাদেরকে হয়তো চিনলে বলতে পারবো, যেমন আলামিনকে আমি সবসময় দেখি, সে হয়তো ঢাকা কলেজে পড়ে, আলামিন হোসেন, তার নোট সবসময় দেখা হয়। এরপরে স্টুডেন্ট আর কে আছে, পল্লবকেও চেনা হয়। পল্লব হচ্ছে পরাদি জয়েন করছে, ঠিক আছে, অ্যাড শুরু হওয়ার পর রেগুলার, বাট ব্যাড লাক শুরুতে গ্রুপ পাই নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা এখনো আছো, মানে এখনো এই জার্নিতে এখনো তারা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্টিভলি করতেছে, মানে এখনো এই জার্নিতে যারা লেগে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু কষ্ট করো, আর কয়েকটা ক্লাসের পরে জৈব রসায়ন আমি তোমাকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি ভাইয়া, পুরোটা আমি তোমাকে বুঝিয়ে দিব। সো তোমরা একটা জিনিস হচ্ছে অ্যাপ্রিসিয়েট মাস্ক করতে হবে, কারণ এই যেমন ধরো, আচ্ছা এরপরে কি বললো, হ্যাঁ নুরি জান্নাত, ওকে, নাজিফা আঞ্জুম, ঠিক আছে ভাইয়া, যারা যারা করতেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা ক্লাস হয়তো পরবর্তীতে করবে তাদেরকে একটা কথা বলে রাখবো, যে আসলে রেকর্ডেড ভার্সনটা তোমরা হয়তো দেখে কিরকম মজা পাও আমি জানি না, হয়তো তোমাদের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, যে ভাইয়া নেট প্রবলেম বা হচ্ছে তারা অনেক জায়গায় এমন একটা জায়গা থাকে তারা হচ্ছে কি নেট কানেকশন ভালো পায় না, তো তাদেরকে পরবর্তীতে দেখতে হয়। সো আমি এটা তোমাদের কথা বুঝতেছি, তবে লাস্ট ক্লাস পর্যন্ত একটু অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করো, এটা হচ্ছে কথা। সো অনেকক্ষণ কথা বললাম, যারা যারা নোট দিচ্ছ অসংখ্য ধন্যবাদ, এবং একটু দিতে থাকো, লাস্ট কয়েকটা ক্লাস দিতে থাকো, এটা হচ্ছে কথা। এখন দেখো এই প্রশ্নটা কি ছিল, এই প্রশ্নটা ছিল যে মিথাইলমূলক ইলেকট্রন দাতা, প্রশ্নটা কি ছিল যে বেনজিন এবং টুলিনের মধ্যে কোনটি ইলেকট্রোফিল প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়, কয় নাম্বারের জন্য, 4 নাম্বারের জন্য আসবে। এখন দেখো এখানে এটা তুমি লিখে দিবা CH3, তার মানে কি এটা এ বরাবর লিখে দিবা, সবগুলো লিখে দিতে পারবা না, সেম টু সেম লিখে দিবা। এরপরে এখানে গিয়ে তুমি দেখো, আমি তোমাকে এটা দেখাচ্ছি একটু, দেখো এখন তুমি এখানে এটা পুরোটা লিখে দিবা, তাহলে এখানে গেল CH শেষ, কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন স্যার আনসারটা কিভাবে লিখবো? তাহলে আনসারটা কিভাবে লিখবো দেখো, আনসারটা আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখো পয়েন্ট আকারে পয়েন্ট একটু দেখো, স্যার পয়েন্ট আকারে পয়েন্ট দেখো, 1 নাম্বার পয়েন্টে, মানে এটা তুমি একটা কাজ করবা, পয়েন্টে লিখবা। প্রশ্নটা কি যে বেনজিন এবং টুলিনের মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়, ঠিক আছে? আনসার কি দিবা দেখো, প্রথমে যে পয়েন্টটা লিখবা সেটা হচ্ছে বেনজিন, ফার্স্টে তুমি এটা লিখবা যে বেনজিন এবং টুলিনের মধ্যে টুলিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়। কেন ভাইয়া? কারণ টুলিনের মধ্যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ আছে, এক, বেনজিনের উপরে কোনো অর্থপ্যারা নির্দেশক আছে নাই, এটা হচ্ছে আনসার। তো তুমি কি লিখবা, ফার্স্টে তুমি লিখবা, এটা 1 নম্বরে না, ফার্স্টে তুমি হেডিং দিবা, লিখবা বেনজিন এবং টুলিনের মধ্যে টুলিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়, টুলিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়। 1 নম্বরে তুমি কি লিখবা দেখো, টুলিনে বেনজিন বলয়ের সাথে, আচ্ছা অনেকের হয়তো নামটা বলি নাই, হয়তো নাম মনে নাই, কমেন্ট করলে তাদেরকে চিনতে পারতাম, তবে যারা যারা আসলে করতেছো আউটস্ট্যান্ডিং জব ভাইয়া, একদম আউটস্ট্যান্ডিং জব। কারণ আমি তোমাকে কথা বলি, এখানে ক্রেডিট কিন্তু দুইজনেরই আছে, কথা বুঝছো? তোমরা আছো বলে আমি আছি বলে তোমরা আছো, দুইজনের মধ্যে একটা ফিডব্যাক থাকতে হবে যেটা তোমরা দিচ্ছ। দেখো টুলিনে বেনজিন বলয়ের সাথে মিথাইল মূলক উপস্থিত, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখবা। 2 নম্বরে কি লিখবা, ফার্স্ট 1 নম্বরে কি লিখছো দেখছো, টুলিনে বেনজিন বলয়ের সাথে মিথাইল মূলক উপস্থিত। এরপরে লিখবা আমরা জানি মিথাইল মূলক ইলেকট্রন দাতা, আমরা জানি মিথাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা, এই মিথাইল মূলক
এই মিথাইল মূলক বেনজিন বলয়ে ইলেকট্রন ঠেলে দেয়, তখন অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। কি বললাম? আমরা জানি মিথাইল মূলক ইলেকট্রন দাতা, এই মিথাইল মূলক বেনজিন বলে ইলেকট্রন ঠেলে দেয়, তখন অনুরণনের মাধ্যমে বেনজিন বলের অর্থ প্যারা অবস্থায় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। 3 নাম্বার পয়েন্টে আসো। এরপরে তুমি কি লিখবা? ফলে আগমনকারী ইলেকট্রোফাইল মূলকটিকে, ফলে আগমনকারী, পরে দিয়ে লিখে নিও ভাইয়া, এখন সময় নাই। ফলে আগমনকারী ইলেকট্রোফাইল মূলকটিকে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দেয়। এই জন্য মিথাইল মূলককে বেনজিন বলে সক্রিয়কারী মূলক বলে। পারবা? লিখতে পারবা? সবাই বলো লিখতে পারবা কিনা। শেষ। এজন্য মিথাইল মূলককে বেনজিন বলে সক্রিয়কারী মূলক বলে। এখন তুমি লিখবা, সুতরাং বেনজিন চক্রে মিথাইল মূলক উপস্থিত থাকায়, কি বললাম? 4 নম্বরে কি লিখবা? সুতরাং বেনজিন চক্রে মিথাইল মূলক উপস্থিত থাকায়, সুতরাং বেনজিন চক্রে মিথাইল মূলক উপস্থিত থাকায় এর ইলেকট্রোফাইলের আক্রমণ অধিকতর সহজ হয়। এর ইলেকট্রোফাইলের আক্রমণ, স্যার এটা বুঝিনি, লাস্টের পয়েন্টটা বুঝিনি, একটু বুঝাচ্ছি। অধিকতর কি লিখবা? অধিকতর সহজ হয়। সুতরাং বেনজিন চক্রে মিথাইল মূলক উপস্থিত থাকায় এর ইলেকট্রোফাইলের আক্রমণ অধিকতর সহজ হয়, ফলে প্রতিস্থাপিত যৌগ সহজে গঠিত হয়। আচ্ছা, যারা দেখতেছো না একটু দেখতেছি, দেখো। দেখো আমি লিখে দিচ্ছি, মানে তোমাকে মাস্ট অনেকগুলো লিখতে হবে। দেখো, ফলে প্রতিস্থাপিত যৌগ সহজে গঠিত হয়। আসলে ডেডিকেশন কিন্তু লাগে ভাইয়া, স্টুডেন্ট ডেডিকেশন না থাকলে টিচারও কিন্তু কি হয়ে যায়, টিচারের আলো নিভে যায়, ঠিক আছে। সুতরাং বেনজিন চক্রে মিথাইল মূলক উপস্থিত থাকায় এর ইলেকট্রোফাইলের আক্রমণ, এটা বলেছে, ইলেকট্রোফাইলের আক্রমণ হবে, ইলেকট্রোফাইলের আক্রমণ অধিকতর সহজ হয়। এখানে লিখবা এর ইলেকট্রোফাইলের আক্রমণ অধিকতর সহজ হয়, ফলে প্রতিস্থাপিত যৌগ গঠিত হয়। এরপরে তুমি লিখবা কি, নিচে লিখো, অন্যদিকে কি লিখবা? অন্যদিকে বেনজিনে কোনো সক্রিয়কারী মূলক না থাকায়, সক্রিয়কারী মূলক না থাকায় এর ইলেকট্রোফাইলের আক্রমণ তুলনামূলকভাবে কঠিনতর হয়। সুতরাং আমরা বলতে পারি বেনজিন এবং টলুয়েনের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া টলুয়েন অধিক সক্রিয়। স্যার এখনো কিছু বুঝিনি। আচ্ছা, আমি তোমাকে এক্সপ্লেন করব। আচ্ছা, পুরো জিনিসটা আমি তোমাকে এক্সপ্লেন করতেছি। দেখো ভাইয়া, একটু 3 নাম্বার পয়েন্টটা বলেন। তাহলে আমি তোমাকে ফার্স্টে কি বললাম? টলুয়েনে বেনজিন বলের সাথে মিথাইল মূলক উপস্থিত, 1 নাম্বার। এরপরে আমরা জানি মিথাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা। এই মিথাইল মূলক বেনজিন বলে ইলেকট্রন ঠেলে দেয়, তখন অনুরণনের মাধ্যমে বেনজিন বলের অর্থ প্যারা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। 3 নাম্বারটা কি? ফলে আগমনকারী ইলেকট্রোফাইল মূলকটিকে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দেয়। এজন্য মিথাইল মূলককে বেনজিন বলে সক্রিয়কারী মূলক বলে। 4 নাম্বার পয়েন্টে কি লিখবা? সুতরাং বেনজিন চক্রে মিথাইল মূলক উপস্থিত থাকায় এর ইলেকট্রোফাইলের আক্রমণ অধিকতর সহজ হয়, ফলে প্রতিস্থাপিত যৌগ সহজে গঠিত হয়। অন্যদিকে বেনজিনে কোনো সক্রিয়কারী মূলক না থাকায় এর ইলেকট্রোফাইলের আক্রমণ তুলনামূলকভাবে কঠিনতর হয়। এজন্য বেনজিন এবং টলুয়েনের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া টলুয়েন অধিক সক্রিয়। 4 বাবা, এই কথাটা লিখে দিলে 4000। আচ্ছা, সহজ কথা কি আসলে কি দেখো, এটা যদি আমি নর্মালি যদি নিজের ভাষায় যদি বলি, টলুয়েনের মধ্যে আসলে কি আছে, লোন পেয়ার থাকার কারণে এই লোন পেয়ার যখন সে বেনজিন বলকে দিয়ে দেয়, আসলে লোন পেয়ার না, এটা আসলে বোন পেয়ার। কেন জানো? কারণ দেখো, এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে 2টা ইলেকট্রন ছিল না, সেই 2টা ইলেকট্রন হচ্ছে এই কার্বনকে দিয়ে দিছে, মানে শেয়ারকৃত 2টা ইলেকট্রন সেই কার্বনকে দিয়ে দিছে। কারণটা হচ্ছে অ্যালকাইল মূলকের ধর্ম হচ্ছে ইলেকট্রন দিয়ে দেওয়া। তাহলে দিয়ে দেওয়ার কারণে বেনজিনে রেজোন্যান্সের মাধ্যমে 2, 4 এবং 6 এ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়।
এটাই হচ্ছে মূল কারণ। সেজন্য তুমি টোলিনের সাথে যদি অন্য কোনো যদি কি দাও, টোলিনের সাথে তুমি এখন অন্য কোনো একটা বিকারক আনছো, সাপোজ টোলিনের সাথে ক্লোরিন আনছো বা নাইট্রিক অ্যাসিড আনছো, তাহলে সে কি প্রতিস্থাপন করাবে? অর্থপ্যারা নাকি ম্যাটা? আনসার হচ্ছে অর্থপ্যারা। আনসার হচ্ছে কি? অর্থপ্যারা। আনসার হচ্ছে অর্থপ্যারা। তাহলে একটু দেখি, তাহলে দেখো এখন তুমি রেজোন্যান্স কাঠামো দেখাবা। রেজোন্যান্স কাঠামো দেখার পরে তুমি হচ্ছে একটা এক্সাম্পল দিতে পারো, সেটা হচ্ছে কি, এখানে টোলিন আছে না, নাইট্রিক অ্যাসিডের সাথে দাও, কোন অবস্থানে করবে বলো? নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোমূলক কোন অবস্থানে যুক্ত হবে? যেখানে মাইনাস আছে সেখানে। মাইনাস কোথায় কোথায় ছিল? 2 এ, তুমি বলতে পারো স্যার এটা অর্থ এবং প্যারা কেন হয়েছে? রিজন হচ্ছে রেজোন্যান্স। এখন তুমি টোলিনের সাথে তুমি নাইট্রিক অ্যাসিড না দিয়ে তুমি ক্লোরিন নাও, তুমি এরপরে সালফিউরিক অ্যাসিড নাও, H2SO4 নাও। H2SO4 নিলে কি তৈরি হবে বলো? আচ্ছা এটা ওই দিন অনেকে বলছে, এটা চিল্লা বলছে যে এটা স্যার ভাই আপনি এটা করে দেন না কেন? আরে ভাই এটা যদি নিজে থেকে করতে না পারো, এতগুলো করার পর এটার নাম কি? এটার নাম হচ্ছে অর্থোটোলিন সালফোনিক অ্যাসিড। অর্থোটোলিন সালফোনিক অ্যাসিড, এটা কি বলা হয়? আচ্ছা সরি, অর্থোটোলিন না, অর্থোসালফোনিক অ্যাসিড টোলিন। অর্থোসালফোনিক অ্যাসিড টোলিন, এরপরে প্যারাসালফোনিক অ্যাসিড টোলিন। প্যারাসালফোনিক অ্যাসিড টোলিন বলবা, কারণ এর আগে যখন আমরা বলতাম যে অর্থো নাইট্রোটোলিন বলতাম না স্যার, বুঝি নাই মানে বুঝে নাই মনে হয়। এর আগে আমরা কি বলতাম? অর্থো নাইট্রোটোলিন বলতাম না। এটার ক্ষেত্রে এটা কি হবে? অর্থোসালফোনিক অ্যাসিড টোলিন, অর্থোসালফোনিক অ্যাসিড টোলিন, প্যারাসালফোনিক অ্যাসিড টোলিন, এটাই বলতে হবে। মানে এটা সালফোনিক মূলক, মানে এটা সালফোনিক অ্যাসিডের মূলক, সেজন্য। ঠিক আছে, তো সবগুলো কি হচ্ছে দেখো, সবগুলো অর্থপ্যারাতে হচ্ছে। রিজনটা হচ্ছে রেজোন্যান্স। তোমাকে রেজোন্যান্স দেখাতে হবে। কি দেখাতে হবে? রেজোন্যান্স দেখাতে হবে। আচ্ছা এটা গেল না? এরপরে আরেকটা প্রশ্ন কি বলো? আরেকটা প্রশ্ন কি স্যার আর কতক্ষণ পড়াবেন? এটাই তো প্রশ্ন। মাত্র 52 মিনিট হয়েছে। দেখো 52 মিনিটে অনেকজন চলে গেছে। আমি বললাম না জৈব রসায়ন পড়তে একটু ধৈর্য লাগে। আসলে জৈব রসায়ন পড়তে ধৈর্য লাগে। তোমরা ভাইয়া সায়েন্স দিছো, তোমাদেরকে সায়েন্স কেন নেয় মানুষ? আমাকে বলো তো, সায়েন্স কি জন্য নেয়? হয়তো সে ডাক্তারি পড়বে, না হলে ইঞ্জিনিয়ারিং পড়বে। এটা ছাড়া তো সে আর সায়েন্স নেওয়ার তার কোনো মোটিভ থাকে না। ঠিক আছে, সো এদিকে বলো ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, আবার এদিকে ধৈর্য নাই, এদিকে তোমার ইচ্ছা নাই, ইচ্ছা শক্তি নাই। এটা তো হবে না। আবার অনেক কেউ চিন্তা করে যে ভাইয়া ফ্রি তো পড়াচ্ছে, ফ্রি পড়াচ্ছে, এগুলো তোমরা চিন্তা করো। আসলে আমি চিন্তা করি না, আমি ফ্রি পড়াচ্ছি নাকি টাকা দিয়ে পড়াচ্ছি, এগুলো আমার মাথায় আসে না। তোমাদের মাথায় এগুলো আসে যে কোনটা ফ্রি হলে ত্রাণ হিসেবে নিব, আর পেড হলে সিরিয়াস ভাবে নিব। তোমাদের অনেকজনের মাথায় এটা কাজ করে, বাট এগুলো আসলে আমার মাথায় কাজ করে না। আমি পড়ানোর সময় পড়াই দিয়ে যাই, কোনটা ফ্রি কোর্স কোনটা পেড কোর্স, কারণ আমি হচ্ছে টপিক পড়াচ্ছি, সেটা তোমাদেরকে বোঝাতে হবে। এবং সেটা তুমি টাকা দিচ্ছ বা দিচ্ছ না ভাই, এটা কোনো ম্যাটার না। সো আমি তোমাকে বোঝাচ্ছি একটু সিরিয়াস হও। দেখো এই যে নাইট্রোমূলকটা হচ্ছে ম্যাটার নির্দেশক। কেন ভাইয়া? কেন? কারণ আগে অর্থপ্যারা হচ্ছে বেনজিন বলকে দিয়ে দিত, আর এরা হচ্ছে বেনজিন একটা টপিক পড়াচ্ছি, সেটা হচ্ছে ম্যাটা। সেটা কি পড়াচ্ছি? ম্যাটা। একটু দেখো সবাই, একটু দেখো। আচ্ছা নাইট্রোটাকে এভাবে ভেঙে দেখা যায়? নাইট্রোজেনের হাইয়েস্ট হাত কয়টা? 4টা না স্যার? বলে গেছি। এভাবে লেখা যায় না? অথবা তুমি এভাবে লিখতে পারো না? নাইট্রোজেনের হাইয়েস্ট 4টা হাত, 4টা হাত সে ফিল করতে পারবে। 1 2 3 4 ফিল হয়েছে। আচ্ছা এরপর আমি একটা কাজ করি। এখন এই ঘটনাটা কি ঘটে? নর্মালি কি ঘটে? এখানে নাইট্রোমূলক বেনজিন বলে থেকে ইলেকট্রন কি করে ফেলে? নিয়ে ফেলে। নাইট্রোমূলক বেনজিন বলে থেকে ইলেকট্রন নিয়ে ফেলে। অর্থাৎ কিভাবে নিচ্ছে দেখো, এভাবে নিয়ে যাচ্ছে। এখন নিচে, আচ্ছা এখান থেকে যখন চলে যাবে, এখান থেকে চলে যাচ্ছে না, এখান থেকে চলে গেছে, মানে এটা পজিটিভ চার্জ। এখন পজিটিভ চার্জ আসবে। স্যার বুঝি নাই। মানে ভাইয়া বেনজিন থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, বেনজিন থেকে এই পাইবনটা প্রথম কার্বনকে, মানে প্রথম কার্বন বলতে নাইট্রোজেনের সাথে যে একটা হাত ছিল না, সেখানে দিয়ে দিচ্ছে। অর্থাৎ নাইট্রোমূলকটা নিয়ে নিচ্ছে কার থেকে? বেনজিন থেকে। তার মানে যখন চলে যাচ্ছে, চলে গেলে কি বললাম? প্লাস, এসে গেলে মাইনাস। এখন চলে যাচ্ছে তাহলে কি হবে? প্লাস। তাহলে এটা এখন নাইট্রোজেন, এখন কি হবে? নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তরিণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। অক্সিজেন তার দিকে ইলেকট্রনগুলো নিয়ে যাবে। স্যার এত কঠিন কঠিনভাবে চিন্তা করলে কঠিন হবে, সহজভাবে চিন্তা করলে সহজ হবে। তাহলে এখানে যেহেতু তার এই কার্বন হাতটা মিসিং,
পাশের কার্বন কি করবে, তাকে হাত দেওয়ার চেষ্টা করবে, তাকে হাত দেওয়ার চেষ্টা করবে, দিছে না স্যার? বুঝি নাই কিছু। আরে ভাইয়া এই হাতটা একে দেওয়ার চেষ্টা করে, এখানে চলে আসছে না, এরপরে এখানে এটা, এখন এই কার্বনের হাত মিসিং, তাহলে এখানে পজিটিভ কেন ভাইয়া? কারণ সে দিয়ে দিছে, সে দিয়ে দিছে, সে দিয়ে দিছে। স্যার অক্সিজেন মাইনাস কেন? আর অক্সিজেনের হাত কি ফিল হয়েছে, তাহলে মাইনাস দিতে হবে না স্যার? এরপরে কি হবে, এরপরে এইখানে চলে আসবে, এরপরে এইখানে চলে আসবে, চলে আসছে স্যার? বুঝি নাই। আরে ভাইয়া দেখো এখানে যেহেতু তার হাত মিসিং, তাহলে এখানে এ চলে আসছে, এখানে এ চলে আসছে, এবং এই বরাবর এটা ছিল, তাহলে এখান থেকে আসছে না, এ দিয়ে দিচ্ছে, তাহলে এখানে পজিটিভ চার্জ। স্যার বুঝি নেই। আচ্ছা আমি তোমাকে আরেকবার এক্সপ্লেন করবো, আরেকবার এক্সপ্লেন করবো, আরেকবার এক্সপ্লেন করবো। দেখো সরি 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 1 2 3 4 আরেকটা আছে না? দেখো এরপরে কি হবে, দেখো এখানে পজিটিভ চার্জ আসছে না, তাহলে পজিটিভ চার্জ এখন আছে। এখন আমাকে বলো এই জায়গায় কার্বনের হাতটা মিসিং, কোন কার্বন? এই কার্বনের হাত মিসিং, এবং এখানে সবগুলো ডাবল বোন না, ডাবল বোনগুলো বসে দাও। তাহলে এখানে হাত যেহেতু মিসিং, এই হাতটা এইখানে দিয়ে দিবে। কেন ভাইয়া? আচ্ছা এগুলো এগুলো কেন হচ্ছে, কারণটা হচ্ছে কেন জানো? কারণ আগে অর্থপাড়ার ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব ছিল, মানে ইলেকট্রন বেশি ছিল, সেজন্য মাইনাস দিয়েছিলাম। এখন প্লাস মানে কি, তার হাত মিসিং, হাত মিসিং বলে তার থেকে চলে গেছে, তার থেকে চলে গেছে। আচ্ছা আমি তোমাকে আরেকবার বলতেছি, তাহলে এখানে যখন চলে গেছে, এখানে যখন এটা চলে আসবে, তখন এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, এবং আগের মতো অক্সিজেন ডাবল বন্ডে চলে আসবে, তার মানে আগের মতো আবার চলে আসছে। এবং এখানে কি হচ্ছে দেখো, তাহলে দেখো 1 2 3 4 হাত ফিল হয়েছে না, এবং এই জায়গাটাতে মাইনাস হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডে কিন্তু লুইস ডট স্ট্রাকচার আমরা পড়ছিলাম, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে যদি বলি, তাহলে কি বলতে পারি দেখো, এখন কি দিব, এখন দিব পজিটিভ চার্জ। তার মানে দেখো স্যার কিছুই বুঝি নাই, দেখো স্যার কিছুই বুঝি নাই, একটু দেখো। প্রথম কথা হচ্ছে কি ঘটনা ঘটছে দেখো, নাইট্রোমূলক হচ্ছে বেনজিন বল থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। তাহলে টেনে নেওয়ার কারণে এই দেখো এই ইলেকট্রনটা, অর্থাৎ এই বন্ডটা সে হচ্ছে টেনে নিচ্ছে, কে নিচ্ছে? নাইট্রো নিছে। আচ্ছা নেওয়ার কারণে এখান থেকে যখন ইলেকট্রন চলে গেছে, মানে বন্ডটা চলে গেছে, তাহলে এখানে তার পজিটিভ চিহ্ন হবে। একটা জিনিস মাথায় রাখবা, চলে গেলে পজিটিভ, আসলে নেগেটিভ, চলে গেলে পজিটিভ, চলে গেছে পজিটিভ। এখন পজিটিভ মানে হচ্ছে তার ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ঘাটতি মানে তার হাতের ঘাটতি। এই কার্বন কি করবে, কোন কার্বন? এখানে কোন কার্বনটা আসছে আমাকে বলো, কোন কার্বন? এই কার্বনটা, এই কার্বনটা তার পাশের কার্বনটাকে হেল্প করার জন্য সে কি করছে, সে কি করছে, এই বন্ডটা, এই বন্ডটা এইখানে দিয়ে দিছে, অর্থাৎ এই কার্বনকে দিছে, দিছে। এখন এই কার্বনের 4টা হাত ফিরে গেছে, বাট আবার যে দিছে তার আবার কি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে। তার মানে এখানে কার্বন আগে 4টা ছিল, এখন কার্বনের নাই, তার মানে এখানে পজিটিভ চার্জ হবে। এখন এই কার্বনকে হেল্প করার জন্য আবার এই কার্বন, কোন কার্বন, কোন কার্বন? এই কার্বনটা, অর্থাৎ এই কার্বনের এই বন্ডটা এই এখানে দেওয়ার চেষ্টা করবে, এই জায়গা দেওয়ার চেষ্টা করবে, দিছে, এখন দিছে। এখন যেই দিছে, অর্থাৎ এই কার্বন যেহেতু দিছে, এই কার্বন বলতে কোন কার্বন? এই কার্বন না, দুই কার্বনের কিন্তু বন্ডটা শেয়ার ছিল, অর্থাৎ এখানের মধ্যে লস হয়েছে কার? এই কার্বনের না, তাহলে এই কার্বন এখন পজিটিভ চার্জ হয়ে যাবে। খুবই সিম্পল ভাবে চিন্তা করো। এখন এখানে যেহেতু তার হাতের ঘাটতি, তাহলে এখান থেকে হাত কে দিবে? এই দিবে, অর্থাৎ ঘুরে ফিরে আবার নাইট্রোজেনের যে 2টা হাত ছিল সে আবার এখানে দিয়ে দিবে। এবং দিয়ে দেওয়ার কারণে ঘটনাটা কি করতেছে দেখো, কোন জায়গায় কোন জায়গায় পজিটিভ চার্জ হচ্ছে আমাকে বলো। 2 4 এবং 6, 2 4 এবং 6, 2 4 এবং 6। স্যার বুঝি নাই, দেখো নাইট্রোর সাথে আমি নাইট্রিক অ্যাসিড দিলাম সাপোজ ধরো। এখন আমাকে বলো সবাই, এই যে নাইট্রিক অ্যাসিড এখানে অবস্থান করবে, সে কোন জায়গায় আসবে? সে কি এই জায়গায় আসবে, নাকি এই জায়গায় আসবে, নাকি এই জায়গায় আসবে? আমাকে বলো, কমেন্টে জানাতো। সে কি 2-এ যাবে, 3-এ যাবে, নাকি 4-এ যাবে? সে কোথায় যাবে? কারণ দেখো নাইট্রোমূলকের মধ্যে একটা আছে NO2 প্লাস, প্লাস কোথায় কোথায় আসবে? স্যার এখনো বুঝি নাই, মানে আমাকে একটা কথা বলো, পজিটিভ আছে 2 4 এবং 6-এ, যেখানে পজিটিভ 2 4 এবং 6-এ, তার বিপরীত সাইডে আছে নেগেটিভ। স্যার বুঝি নাই, অর্থাৎ নেগেটিভ কোথায় কোথায়? স্যার নেগেটিভ কোথায় কোথায়? এই জায়গায় নেগেটিভ আছে,
এটা লিখিও না এভাবে, আমি তোমাকে বলছি এই জায়গায় নেগেটিভ আছে, এই জায়গায় নেগেটিভ, সরি 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 ভাইয়া, আরে মা দেখো 2 4 এবং 6 পজিটিভ না, তাহলে নেগেটিভ 3 এবং 5 তো 3 এবং 5 নেগেটিভ, অর্থাৎ এই জায়গায় এবং এই জায়গায় নেগেটিভ আছে। কেন ভাইয়া? যেখানে পজিটিভ তার বিপরীত সাইডে নেগেটিভ থাকবে, কারণ ওইখানে ইলেকট্রনের ঘাটতি ছিল, মানে সরি ওইখানে ইলেকট্রনের ঘনত্ব ছিল। তার মানে এই নাইট্রোমূলকটা একটা এখানে আসবে আর একটা এখানে আসবে। খুবই টাফ ছিল আসলে রেজোন্যান্স পড়ানোটা আসলে এই জায়গায়। কারণ আমি তোমাকে একটা কথা বলি, আজকে কেন তোমাদের উপস্থিতি আবার কম, আমি শিওর তোমরা ওই যে বললাম না তোমরা স্লিপ খেয়ে পড়ে গেছো, এটাই সমস্যা। অনেক জৈব রসায়ন আমি তোমাকে বললাম তো শুরুর দিকে অনেক মজা লাগছিল, ওই নামকরণ যখন পড়াচ্ছিলাম এত ইজি ছিল, আস্তে আস্তে অ্যারোমেটিকে ঢুকছি, পোলামেন চলে গেছে, এটাই নিয়ম। কিন্তু তারা একটা জিনিস মাথায় আসতেছে না যে এই মানুষটা এতটুকু পড়াচ্ছে, সে লাস্টে গিয়ে কিছু একটা ক্লাইম্যাক্স দিতে পারে, মানে সে লাস্টে গিয়ে এমন একটা কিছু করতে পারে যেটা হচ্ছে আমরা ফলো করলে জৈব রসায়ন আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাদের কাছে সেই বিলিফটা নাই, মানে আমার উপরে সেই বিলিফটা নাই। মানে আমি যেটা প্ল্যান করতে, আমি তো সবসময় প্রত্যেকটা ব্যাচকে এই জিনিসটা করি, সেটা হচ্ছে কি প্রথমে আমি তোমাকে ডিটেলস পড়াবো ফার্স্টে তোমাকে শিখতে হবে, জানতে হবে, লাস্টে গিয়ে আমি তোমাকে সামারাইজ করে দিয়ে দিই যে এই জৈব রসায়নের এই টপিকগুলো পড়বা, এই টপিকগুলো আমি তোমাকে আবার একটু এক্সপ্লেন করবো, আবার একটু ঝালাই করে দিব, এবং ওগুলো তুমি পরীক্ষায় 100% কমন পাবা। কারণ এগুলো আমরা যা পড়তেছি সবগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা পড়তেছি কেন? কারণ আমাদেরকে জানতে হবে আমাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা আছে, আমাদেরকে সেখানে ক্র্যাক করতে হবে। উই হ্যাভ টু ক্র্যাক বুয়েট, ডিএমসি, এরপরে কি ঢাকা ভার্সিটি যেটা বলো, এগুলো ক্র্যাক করতে গেলে আমাদেরকে পড়তে হবে ভাইয়া। তো আমি তোমাদেরকে এটা সমস্যা যে তোমাদের মধ্যে এতটুকু ধৈর্য নাই, তোমরা আরো বলো যে ভাইয়া আমাদেরকে ডিএমসি চান্স পেতে হবে, বুয়েট চান্স পেতে হবে, কিভাবে ভাইয়া? ধৈর্যটা থাকতে হবে। জানি অনলাইনে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং, কি করবা? পুরো বছরটা অনলাইনে যাবে, তুমি কি জানো পুরো বছরটা অনলাইনে যাচ্ছে? ডিসেম্বর পর্যন্ত আমরা অনলাইনে পড়তে হবে। কে বলছে তোমাকে কোচিং খুলবে আগামী মাসে? কে বলছে এটা? কোন মানুষটা বলছে? আগামী মাসও খুলবে না, পরের মাসও খুলবে না, এর পরের মাসও খুলবে না, কোচিং এবছর খুলবে না। অনলাইনে তোমাকে পড়তে হবে, তুমি আমার কাছে পড়া বা বিভিন্ন টিচারের কাছে তোমাকে পড়তে হবে, অনলাইন পড়তে হবে। একটা মোবাইল নিয়ে তোমাকে এখন পড়াশোনা এবছর চালিয়ে যেতে হবে, কিছু করার নাই যে ভাইয়া, কিছু করার নাই যে ভাইয়া, চালতে হবে, ঠিক আছে? সো নাইট্রোমূলকের ব্যাখ্যাটা আমি কিভাবে দিব? নাইট্রোমূলকের ব্যাখ্যাটা কিভাবে দিব স্যার? এটা আছে, এটা বলাতে দেন না স্যার, এখানে বলাটা আপনি দিয়ে দেন। তাহলে এখানে নাইট্রোটা কোন জায়গায় আসবে বলো? এই জায়গায়। আচ্ছা এটার নামটা কি বলো? এটার নাম হচ্ছে ম্যাটা ডাইনাইট্রোবেনজিন। স্যার এটার নামটা কি? ম্যাটা ডাইনাইট্রোবেনজিন না ভাই এটার নাম? ম্যাটা ডাইনাইট্রোবেনজিন স্যার, ম্যাটা ডাইনাইট্রোবেনজিন, ঠিক আছে? আচ্ছা এখন রিজনটা তুমি কি লিখবা বলো, আমাকে বলো স্যার, রিজনটা কিভাবে লিখবো? আচ্ছা এখন ভাইয়া রিজনটা তুমি কি লিখবা? দেখো নাইট্রোবেনজিনে নাইট্রোমূলক থাকায় এই নাইট্রোমূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। স্যার ব্যাখ্যাটা কিভাবে বলবো? লিখবা নাইট্রোবেনজিনে নাইট্রোমূলক উপস্থিত থাকায় এই নাইট্রোমূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়, তখন অনুরণের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে, তার মানে ভাইয়া আগে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেত, অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে। কি বললাম ভাইয়া? কি বললাম? নাইট্রোবেনজিনে কি উপস্থিত থাকে? নাইট্রোমূলক উপস্থিত থাকে। এই নাইট্রোমূলক বেনজিন বলতে ইলেকট্রন টেনে নেয়, তখন রেজোন্যান্স বা অনুরণের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। ফলে নবাগত প্রতিস্থাপকটি মেটা অবস্থানে যুক্ত হবে। আগে অর্থ অবস্থানে যুক্ত হতো, এখন মেটা অবস্থানে যুক্ত হবে, ফলে নবাগত প্রতিস্থাপকটি মেটা অবস্থানে যুক্ত হবে। তাই নাইট্রোবেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন অবস্থানে সংঘটিত হয়? 3 এবং 5 নন অবস্থানে সংঘটিত হয়। অর্থাৎ 3 তে দিলেও মেটা হবে, 5 এ দিলেও মেটা হবে, সেম কথা স্যার এখনো বুঝি নেই। আচ্ছা এরপরে বুঝছো? আচ্ছা এখন তোমাদেরকে আমি বাসায় করতে দিব CHH। স্যার ডাস্টারটা কই? CHH বাসায় কি করতে দিব? বাসায় করতে দিব হচ্ছে CHH। আচ্ছা একটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে যদি করতে দিই তোমরা পারবা? নাইট্রোবেনজিনে তাপমাত্রা বেশি লাগে কেন? এটা কথা আছে।
নর্মালি দেখো এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করা যায় যে নাইট্রোবেনজিনের যখন পরবর্তীতে আবার যখন নাইট্রেশন ঘটে তখন তাপমাত্রা বেশি লাগে কেন, এরকম একটা প্রশ্ন আসে। নাইট্রোবেনজিনের পরবর্তীতে নাইট্রেশন করতেছে না, তাপমাত্রা এখানে বেশি লাগে কেন? এখানে আনসার হচ্ছে কি স্যার তাপমাত্রা এখানে বেশি লাগে কেন। আচ্ছা এইটার এখন আমি চাইলাম তোমাদেরকে একটু কি করতাম স্যার, এটা একটু চাইছিলাম হচ্ছে তোমাদেরকে বাসায় করতে দিব। এখন তোমরা হা করে তাকায় থাকবা, হা করে তাকায় থাকবা। আচ্ছা নর্মালি বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড যখন দেওয়া হয় তখন টেম্পারেচার নর্মালি একটা দেওয়া হয় আসলে 30 ডিগ্রি বা অত, বাট নর্মালি যখন নাইট্রোবেনজিন আগে থেকে থাকে তখন এখানে টেম্পারেচার দেওয়া হয় 90 ডিগ্রি। এটা হচ্ছে কি, এটা আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যে নাইট্রোবেনজিনের নাইট্রেশনে কেন তাপমাত্রা বেশি লাগে, এটা একটা প্রশ্ন আসতে পারে, মাঝে মাঝে এরকম একটা প্রশ্ন আসছিল। তাহলে এটা তো অবশ্যই মেটা অবস্থান হবে। রিজনটা কি, রেজোনেন্স 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 90 ডিগ্রি। এরপরে পরবর্তী যখন আবার নাইট্রেশন ঘটে নাইট্রিক অ্যাসিডে তখন এখানে 110 ডিগ্রি দেওয়া লাগে কেন? কেন রিজনটা একটু মুখে বলে দিলে লিখে ফেলতে পারবা, যাদের ইচ্ছা তারা একটু লিখে নিবা, যারা বলবে যে স্যার এত কষ্ট করার দরকার নেই, স্যার এত কষ্ট করার দরকার নেই, তাহলে তারা হচ্ছে লিখবে না। আমি বলতেছি মুখে আমি একবার বলবো, একবারই বলবো, তুমি লিখে নিবা। স্যার কিভাবে লিখবেন, ফার্স্টে তুমি বলবা হচ্ছে কি, তুমি কি বলবা যে নাইট্রোমূলক নিষ্ক্রিয়কারী মূলক হওয়ায় বেনজিনের নাইট্রেশন অপেক্ষা নাইট্রোবেনজিনের নাইট্রেশন বিক্রিয়া অধিক তাপমাত্রায় ঘটে। কারণটা হচ্ছে বেনজিনের তৃতীয় নাইট্রোমূলক, বেনজিনের যখন তৃতীয় নাইট্রোমূলক যখন আসে, তৃতীয় নাইট্রোমূলক কোনটা হচ্ছে এটা। কি বললাম ফার্স্টে, আমি কি বললাম আমার কথা আবার শুনো, আমি বললাম বেনজিনের নাইট্রোবেনজিনের সাথে নাইট্রোমূলক হচ্ছে একটা নিষ্ক্রিয়কারী মূলক। আচ্ছা নিষ্ক্রিয়কারী মূলক কেন, নিষ্ক্রিয়কারী মূলক কেন আমাকে বলো। কারণ হচ্ছে তারা বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয়, যারা বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয় তারা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক, আর যারা বেনজিন ইলেকট্রন দিয়ে দেয় তারা হচ্ছে সক্রিয়কারী মূলক। গত ক্লাসে লিখে দিয়েছিলাম এটা। তো তুমি কি বলবা, নাইট্রোবেনজিনের নাইট্রোমূলক হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে এটা নিষ্ক্রিয়কারী মূলক হওয়ায় বেনজিনের নাইট্রেশন অপেক্ষা নাইট্রোবেনজিনের নাইট্রেশন অধিক তাপমাত্রায় ঘটে, এটা 1 নাম্বার পয়েন্টে লিখলাম। এরপরে তুমি 2 নাম্বার পয়েন্টে কি লিখবা, যে বেনজিনের তৃতীয় নাইট্রোমূলক প্রবেশ করানো তখন আরো কঠিন হয়ে যায়। কারণটা হচ্ছে বেনজিন বলয়ে দুটি শক্তিশালী ইলেকট্রন আকর্ষী নাইট্রোমূলক প্রবেশের পর বলের ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট হ্রাস পায়। অর্থাৎ যখন হচ্ছে অলরেডি আগে থেকে যখন নাইট্রোমূলক যখন ঢুকছে তখন হচ্ছে তার শক্তিটা কমে যায়, মানে তার এই নাইট্রোমূলক একটা নাইট্রোমূলক ঢুকা মানে হচ্ছে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেওয়া। এখন তুমি যখন আরেকটা নাইট্রোমূলক ঢুকাতে যাবা তখন সে সহজে প্রতিস্থাপন করাতে যাবে না। কারণটা হচ্ছে আবার রিজনটা হচ্ছে রেজোন্যান্স। ওই তোমাকে বললাম না, একবার নাইট্রেশন করানো মানে হচ্ছে তার অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেওয়া। একবার নাইট্রেশন করালে, দুইবার নাইট্রেশন করাচ্ছ, একবার নাইট্রেশন করাচ্ছ অর্থ প্যারা অবস্থানে কি হয়েছে, ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে। আরেকবার যখন নাইট্রেশন করাবা তখন আরেকবার যখন নাইট্রোমূলকটা যখন আসবে তখন সেটা কষ্টসাধ্য হয়ে যাবে, অর্থাৎ প্রতিস্থাপন করানো তখন সেটা কষ্টসাধ্য হয়ে যাবে। বাট তুমি যদি তাপমাত্রা যদি বাড়াও, অর্থাৎ 90 থেকে যদি আবার 110-এ নিয়ে যাও তখন হচ্ছে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া করানো সম্ভব। এটাই হচ্ছে রিজন। মূল রিজনটা হচ্ছে কি জানো, একবার নাইট্রেশন করালে তার হচ্ছে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। কার, বেনজিনের। কত নাম্বার পজিশনে, 2, 4 এবং 6-এ। তার মানে একবার করছো সেটা সক্রিয় কমে যাচ্ছে, আরেকবার করাতে গেলে সেটা বিক্রিয়া করাতে চাইবে না, তখন তুমি তাপমাত্রা দিলে নিজে থেকে একটু লিখে নাও। সবসময় তো আমি আসলে তোমাদেরকে লিখে দিবে বলে কথা নাই, আমি সব পড়াচ্ছি ভাইয়া, সব পড়াচ্ছি, এ টু জেড সব পড়াচ্ছি, ঠিক আছে, এ টু জেড আমি সব পড়াচ্ছি, ঠিক আছে। এটা আমি তোমাকে বারবার রিমাইন্ডে দিচ্ছি যে কোনো কিছু বাদ নাই। এখন আসি লাস্টের পড়াটা কি ছিল। এখন যার ইচ্ছা ভাই নোট করবে, যার ইচ্ছা সে নোট করবে, যার ইচ্ছা হবে না সে নোট করবে না, ঠিক আছে। বাট আই এম গিভিং মাই এফোর্ট, আই এম গিভিং মাই হার্ড অ্যান্ড সোল এফোর্ট। এরপর আসি, স্যার হ্যালোজেন সক্রিয় হ্রাসকারী মূলক হওয়া সত্ত্বেও কেন সেটা অর্থব্যয় নির্দেশক, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবা, যদি নোট করতে যদি ইচ্ছা না হয় আমার কথা চিন্তা করিও যে এই মানুষটা সে হতে খাটতেছে আমাদের জন্য, মানে যে ক্লাসটা সে বাইরে নিলে এই ক্লাসের দাম সে 1000 টাকা পেত, সে খাটতেছে শুধুমাত্র একটা কারণে, যে আমার বাচ্চারা যে এই ক্লাসটা তারা বুঝতে পারে কিনা। কারণ আমার গ্রুপ মানে হচ্ছে তোমরা আমার স্টুডেন্ট, তোমরা আমার চিলড্রেন, এটা আমি তোমাকে যেটা মনে করি, ঠিক আছে। সো তোমরা আলটিমেটলি দিন শেষে যদি ক্লাসটা যদি বুঝো এবং নোট করে থাকো তাহলে ওইখানে হচ্ছে প্রাপ্তি দিন শেষে, আর কোনো কিছু না। টাকা পয়সা আসলে বড় কিছু না, টাকা পয়সা মানুষ আজীবন কামাতে পারবে,
ঠিক আছে, ওই যে দিন শেষে একটা টিচারের কারণে একটা স্টুডেন্ট একটা টপিক বুঝতে পারছে, ওইটাই হচ্ছে তার দিন শেষে প্রাপ্তি, আসলে আর কিছুই না। ঠিক আছে, এখন লাস্টের প্রশ্নটা কি, স্যার হ্যালোজেন সক্রিয় হ্রাসকারীমূলক হওয়া সত্ত্বেও কেন অত্যপ্যারা নির্দেশক? স্যার তাহলে রিজনটা একটু বলি। আচ্ছা, বাসায় একটা SW করবা, বাসায় তুমি বাকিগুলো করতে পারবা? স্যার এটা করতে পারবো, CSS করতে পারবো, এটা কি হবে, মেটা নির্দেশক হবে না? আচ্ছা, এটা আমি তোমাকে এটার গঠনটা কি দিচ্ছি ভাইয়া, ফার্স্টে গঠনটা কি দিচ্ছি, কিভাবে করবো দেখো। সি, অনেকে গঠনটা পারে না, এভাবে এভাবে তার গঠনটা। স্যার CH এর গঠনটা কিরকম হবে? স্যার CH এর গঠনটা, এটা CH এর গঠন। স্যার পারবো? SO3H পারবো? স্যার একটু করে ফেলবেন ভাইয়া। সায়ানাইডটা পারবো? স্যার একটু করে ফেলবেন। ঠিক আছে, সবগুলো তো আমি করে দিতে পারবো না, তাহলে এগুলো করে ফেলবা। এরপর আসি হ্যালোজেন। স্যার হ্যালোজেনটা একটু কিভাবে করবো একটু শিখাই দেন। এটা মাস্ট আসবে আজকের পরীক্ষার দিকে, যদি পরীক্ষার প্রশ্ন আসে আমাকে বলবা, নক দিবা আমাকে। HSC বোর্ড পরীক্ষা মাস্ট আসবে, 2021 কথা বলতেছি, 2021 2020 দুইটাই কিন্তু আসবে। দেখো ক্লোরিনের লোন পেয়ার কয়টা বলো? লুইসে আমাকে কথা বলছে, লোন পেয়ার কয়টা বলছে? 3টা না? লোন পেয়ার কয়টা? লোন পেয়ার কয়টা? 3টা। লোন পেয়ার 3টা নাকি 4টা আমাকে বলো। ক্লোরিনের লোন পেয়ার কয়টা? 1টা 2টা 3টা, লোন পেয়ার হচ্ছে 3টা। আচ্ছা, এখানে যেই রিজনটা আমি তোমাকে আসলে বলবো, হ্যাঁ এখানে অনেকজন বলছে ভাইয়া বাফার হচ্ছে ভাইয়া বাফার তো হবে, আসলে বাংলাদেশে বাফারটা হবে। আচ্ছা, এখানে রিজনটা কি বলবা দেখো, যে হ্যালোজেন পরমাণুর সাথে কার্বনের তরিণাত্মকতা কার বেশি আমাকে বলো। হ্যালোজেনের বেশি, তো তুমি বলবা যে হ্যালোজেন পরমাণুর সাথে কার্বনের কম্পেয়ার করলে, অর্থাৎ হ্যালোজেন পরমাণু বেনজিনে কার্বনের অপেক্ষা তরিণাত্মকতা বেশি হয়, অর্থাৎ হ্যালোজেন পরমাণু, অর্থাৎ বেনজিনের কার্বন অপেক্ষা হ্যালোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই হ্যালোজেন পরমাণুটি বেনজিনের সংযুক্ত কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয়, নিজের দিকে টেনে নেয়, যার কারণে এই হ্যালোজেনটা হচ্ছে সক্রিয় হ্রাসকারীমূলক। কেউ যদি তোমাকে আস্ক করে যে হ্যালোজেন সক্রিয় হ্রাসকারীমূলক কেন, একটা আনসার দিবা। কি দিবা? একটা আনসার দিবা। তুমি বলবা হ্যালোজেন এবং বেনজিনের কার্বনের মধ্যে যদি আমি তরিণাত্মকতার মানটা যদি বের করি, তাহলে হ্যালোজেনের তরিণাত্মকতা বেশি কার্বন অপেক্ষা, 1 নাম্বার কথা। তাহলে হ্যালোজেনের তরিণাত্মকতা বেনজিনের সংযুক্ত কার্বন অপেক্ষা বেশি হওয়ার কারণে হ্যালোজেন কার্বন থেকে, অর্থাৎ কার্বন মানে হচ্ছে বেনজিনের কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয়। আচ্ছা, বেনজিনের কার্বন থেকে ইলেকট্রন টেনে নেওয়া মানে হচ্ছে বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেওয়া। সেজন্য আমি বলতে পারি তরিণাত্মকতা বেশি হওয়ার কারণে এই হ্যালোজেন পরমাণু বেনজিন দিকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তখন সেটা হয়ে যায় সক্রিয় হ্রাসকারীমূলক। একদম কথা, একটা কথা মাথায় রাখবা, কোনো মূলক যদি বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে সেটা হবে সক্রিয় হ্রাসকারীমূলক। তাহলে সক্রিয় হ্রাসকারীমূলক হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আচ্ছা, লোন পেয়ারগুলো এইভাবে দিবা ভাইয়া, এইভাবে দিলে সুন্দর হয়, লোন পেয়ার এইভাবে দিবা। ঠিক আছে। আচ্ছা, এখন হ্যালোজেন সক্রিয় হ্রাসকারীমূলক বুঝছি, বাট হ্যালোজেন কেন অত্যপ্যারা নির্দেশক? কারণটা হচ্ছে হ্যালোজেন বেনজিন থেকে ইলেকট্রন টেনে নিল, বাট এই হ্যালোজেনের লোন পেয়ার আছে ভাইয়া, সে কি করে এই লোন পেয়ারটা বলয়কে আবার দিয়ে দেয়। তো একটা লোন পেয়ার যখন সে দিয়ে দিচ্ছে, তখন ওই বেনজিনটা লোন পেয়ারকে কাজে লাগিয়ে রেজোনেন্স করাবে। এবং বেনজিন যখন লোন পেয়ার পায়, তখন সে কি করবে? রেজোনেন্স ঘটাবে। স্যার বুঝি নাই, মানে হচ্ছে দেখো, রেজোনেন্স ঘটাচ্ছে, তার মানে এই জিনিসটা দেখো, এখন দেখো এই ক্লোরিন দুইটা নিচ্ছে না, তার মানে এই জিনিসটা এখন এখানে চলে আসছে, তাহলে এই কি করবে? এটা, তাহলে এখন এটা এখানে চলে আসছে, এটা মাইনাস হয়ে গেছে, তাহলে এখন দেখো দুইটা হয়ে গেছে, এরপর এটা আবার আগের মতো। স্যার আবার আগের মতো দেখো, তাহলে দেখো এখন এটা এখানে বুঝছো? আবার আগের মতো। এটা পারবা? আচ্ছা, যারা এখনো স্ট্রাকচার অঙ্কন করতে পারতেছে না, ওই যে কথাটা বললাম না, ওই একটা কথা বললাম না, যে মানে মুখস্থ বসে দাও, সেই মুখস্থটা বসায় দিবা। ঠিক আছে। এখন এটা যখন এখানে চলে গেছে, তাহলে এটা মাইনাস, এরপরে দেখো সরি দেখো, এরপরে এটা এখানে চলে আসবে, আবার এই জিনিসটা এখন এখানে চলে আসছে। ঠিক আছে। এরপরে বাকিটা বসে দাও। পারবা এটা? স্যার রিজনটা কি? রিজনটা ভাই 2 লাইনেই বলছি, কি বললাম? হ্যালোজেন সক্রিয় হ্রাসকারীমূলক কেন? কারণ হ্যালোজেনের মধ্যে
এই যে হ্যালোজেন পরমাণুটার ঋণাত্মকতা বেনজিনের কার্বন অপেক্ষা বেশি হওয়ার কারণে এই হ্যালোজেন পরমাণুটি বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয়, তাই হচ্ছে হ্যালোজেন সক্রিয় হ্রাসকারীমূলক। শেষ। এরপরে আবার হ্যালোজেনের মধ্যে লোন পেয়ার বিদ্যমান কয়টা? 3 জোড়া, 3 জোড়া লোন পেয়ার বিদ্যমান। তাহলে একটা লোন পেয়ার সেই বেনজিন বলকে টেলে দিয়ে দেয়, বেনজিন বলে অর্থ প্যারাক্সাইড ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ইলেকট্রন ঘনত্ব কি পায়? বৃদ্ধি পায়। আচ্ছা, কারা কারা বুঝছো? কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাস নিয়ে? ওকে, তাহলে ভাইয়া একটু কষ্ট করে নোট করো, আমাদের রেজোনেন্স কিন্তু এখানে শেষ, ঠিক আছে? এরপরে আমি তোমাকে কথা দিচ্ছি আর 6 থেকে 7টা ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে অর্গানিক শেষ করে দিব। 6 থেকে 7টা ক্লাসের মধ্যে অর্গানিক শেষ করে দিব, মানে কি কি পড়া বাকি আছে। এরপরে আমরা ফেনল এক ক্লাসে শেষ। ফেনল নেক্সট পড়া হচ্ছে ফেনল এক ক্লাসে শেষ। ফেনলের মধ্যে সবগুলো আসবে, প্যারাসিটামল প্রস্তুতি, ফেনলের মধ্যে অ্যাসপিরিন প্রস্তুতি, ডাও পদ্ধতি, এই পদ্ধতি, ওগুলো অনেকগুলো ইম্পর্টেন্ট পড়া ফর অ্যাডমিশন ফর এইচএসসি। ফেনল এক ক্লাসে শেষ হয়ে যাবে। ফেনলের পরে আমরা পড়বো কোথায়? আমরা এরপরে চলে যাবো অ্যালকোহলে, SN1 SN2। এরপর অপসারণ বিক্রিয়া, অ্যালকোহলে হয়তো 2টা ক্লাস লাগতে পারে, অপসারণ বিক্রিয়াতে 2টা ক্লাস লাগতে পারে, 4টা, ফেনলে 1টা, 5টা, ঠিক আছে? এরপরে জৈব রসায়ন প্রায় শেষ। এরপরে অ্যালডিহাইড কিটোনে 2টা ক্লাস লাগবে, 7টা ক্লাস শেষ। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি এমিন, ইথার, এগুলো খুব মানে কি খুব কমন একটা টপিক, খুব নর্মাল একটা টপিক, এগুলো ইজিলি শেষ হয়ে যাবে। বা তুমি ধরে রাখো আগামী 7টা ক্লাসের মধ্যে তোমার অর্গানিক গুছানো হয়ে যাচ্ছে, এবং তোমার লাস্টে দিয়ে নোট খাতাটা একটা বইয়ের মধ্যে পড়ে নিতে হবে। জাস্ট পরীক্ষার আগের দিন শুধু এটা পড়ে যাবা, তার মানে তোমাকে এই মোটা বইটা পড়ার দরকার নাই। কোনটা? এটা। এখন তুমি একটা কাজ করতে পারো, যেহেতু আমাদের অনেকগুলো টপিক কভার হয়ে গেছে, তুমি এখন এই বইটা নিতে পারো। এই বইটা নিয়ে তুমি এখন প্রত্যেকটা টপিক পড়ে দেখতে পারো, স্যার কি কি পড়াইছে, স্যার কি ভুল পড়াইছে নাকি স্যার ঠিক পড়াইছে নাকি কি পড়াইছে, এটা দেখতে পারো, ঠিক আছে? আর গত ক্লাসে হালকা একটা সিলি মিস্টেক ছিল, সেটা কোনটা মনে আছে আমার এখন মনে নাই, আমি একটু করে দেখছিলাম মনে সবার নোটে, যেটা আমার ভুল ছিল মনে হয়। স্যার কোন ভুলটা মনে আছে? এখানে HCl ছিল মনে হয়, যে একটা H এখানে অ্যাড হয়েছে, তাহলে CH2 হয়ে যাবে না? তোমরা এখানে CH, আমি লিখছিলাম এটা CH ডাবল বন্ড CHCl, অর্থাৎ এখানে 2টা পড়া নাই, এই 2টা দিয়ে দাও। এটা একটা সিলি মিস্টেক ছিল, এটা হচ্ছে আমাদের কোথায় মনে আছে? ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়াতে, বুঝছো? ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া। আচ্ছা, এটা একটু ঠিক করে নেবা। এখানে H মানে পড়া নাই, খাতাটা উল্টাও, এখানে H একটা পড়া নাই, মার্কোনিক বের নিয়ম খাটবে না এখানে জাস্ট একটা হাইড্রোজেন এখানে 2টা, এরপরে একটা ক্লোরিন এখানে যুক্ত হবে। এবং এই বইটা এখন তুমি পড়ে দেখো, প্রত্যেকটা রিডিং তোমার বাসায় যে বইটা আছে, যে কোনো একটা বই তুমি পড়ে দেখো, তুমি এখন ফিল্ডটা পাবা স্যার সবকিছু পড়াইছে কিনা, ঠিক আছে? আমি তোমাকে দেখাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি একদম শুরু থেকে আমরা যদি আসি, আমরা কি দেখো, সবাই একটু দেখো তো, সবাই একটু বইটা বের করতে পারো, যারা যারা এখন আসো সবাই একটু বইটা বের করতে পারো। আমি তোমাকে বলছিলাম তুমি ফার্স্টে বই টাচ করবা না, আমি তোমাকে যখন বলবো তখন তুমি বইটা, এখন তোমার বই টাচ করার সময় হয়েছে, এখন তুমি বইটা ইজিলি খুলতে পারো। দেখো এখানের মধ্যে ফার্স্টে অর্গানিকটা শুরু হয়েছে না? ফার্স্টে কি দিয়ে শুরু হয়েছিল দেখো, আমাদের এখানের মধ্যে আমরা এখানে পড়ছিলাম, এটা ইতিহাস ছিল, আমরা লেকচার 1 এগুলো পড়া হয়ে গেছিল। এরপরে দেখো এখানের মধ্যে আমাদের কি কি পড়া, এখানে দেখো ভাইয়া, দেখো ক্লাসিফিকেশন কোন জায়গায়, এই জায়গায় ক্লাসিফিকেশন এখান থেকে শুরু, আমরা এগুলো পড়া হয়েছে। আমাদের মধ্যে এখানে লাস্টে পড়া কি বাকি ছিল বলো? মানে আমরা লেকচার 2তে কিন্তু এগুলো কভার হয়ে গেছিল, সমগোত্রীয় শ্রেণী, এরপরে হচ্ছে কার্যকরীমূলক, নামকরণ নিয়ে প্রায় 5টা না 6টা ক্লাস দিছিলাম, নামকরণ সবগুলো কভার হয়েছে, বুঝছো? সমানতা কভার হয়েছে, এরপরে আলোক সমানতা কভার হয়েছে, ডায়াস্টোরিমার, এনান্সিয়ামার সবগুলো পড়ছি স্যার, সবগুলোতে পড়া হয়েছে। এরপরে স্যার এগুলো কেন দেখাচ্ছেন? স্যার একটু দেখাচ্ছি, দেখো এখানে, আচ্ছা এখানে সিকোয়েন্সটা একটু সমস্যা আছে, মানে এখানে বেনজিন থেকে টোলেন দিয়ে দিছে, মানে আমরা তো এভাবে পড়ি নাই, আমাদের সিকোয়েন্স কি ছিল, আমরা অ্যারোমেটিক পড়ি না, আমরা যখন সমানতা শেষ হয়েছে আমরা কি বলছিলাম, আমরা এলিফেটিক। আমার তোমাদের বইয়ে দেওয়া আছে অ্যারোমেটিক, তাহলে এটা ফলো করবো না, আমরা এটা ফলো করবো না, ঠিক আছে? তাহলে আমরা এলিফেটিক কোথায় আছে খুঁজে নিতে হবে, হয়তো অনেকে পাগল হয়ে যেতে পারো, ঠিক আছে? খুঁজে নিতে হবে, তাহলে খুঁজে নাও, একটু খুঁজে নিলে তুমি এখানে পাবা, লাস্টে গিয়ে এই জায়গায় পাবা, এই অ্যালকাইনের মধ্যে এখানে বিক্রিয়াগুলো আছে, অবশ্য নিউক্লিওফিলিক, মাশাআল্লাহ এখানে সিকোয়েন্সটা মারাত্মক করছে, বুঝছো? মারাত্মক একটা সিকোয়েন্স হয়েছে। দেখো এই সিকোয়েন্সটা আসলে আমি নিজেও বুঝি না আসলে এটা কোন ধরনের সিকোয়েন্স হলো। আমি আসলে এই বইটা তেমন একটা পড়ি না, ইন্টার লাইফেও কিন্তু আমি হাজার হাজার বই তেমন একটা পড়ি নাই, তবে কি করবো ভাইয়া, এটার উপরে বই নাই। আচ্ছা, লাস্টে গিয়ে দেওয়া আছে অ্যালকিন প্রস্তুতি এবং শনাক্তকরণ বিক্রিয়া, অর্থাৎ এটাই আমরা ছিল আসলে। স্যার আপনি এগুলো কি দেখাচ্ছেন? ভাইয়া দেখেন অ্যালকেন প্রস্তুতি এবং শনাক্তকরণ বিক্রিয়া, এটাই ছিল লেকচার নাম্বার কত?
লেকচার নাম্বার 9 নাকি 10 মনে হয়, আমার মনে নাই। আমরা অ্যালকামটাস থেকে শুরু করছিলাম, ঠিক আছে? এখান থেকে শুরু করছি, এগুলো তোমরা সব পড়ে দেখতে পারো, সব পড়ে দেখতে পারো এবং নোট খাতা মিলাও। স্যার কি কি পড়াইছে, কি কি পড়ায় নাই, স্যার কি ভুল পড়াইছে নাকি স্যার ঠিক পড়াইছে, এগুলো সবগুলো মিলে দেখো, ওকে? আচ্ছা, এখানে থাকবে এখন থেকে তুমি বই পড়তে পারো, এখন থেকে তুমি টেস্ট পেপারে বিভিন্ন কোশ্চেন তুমি দেখতে পারো। মানে আমি মোট কথা একটা বলতে চাচ্ছি যে তোমার এখন আস্তে আস্তে একটা কনফিডেন্স আসতে পারে যে আমি জৈব রসায়ন পারবো। ওকে, আসসালামু আলাইকুম, পরশুদিন দেখা হবে।